মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল নলেজের যোজক, ন্যাচারাল গুরু, প্রগতি, প্রতিপত্তি, সম্প্রভুতা, সৌভাগ্য, সন্তান, বিবাহ, উচ্চশিক্ষা, শিক্ষার মাধ্যমে আমাদের যে মেটেরিয়াল গেইন তথা মেটেরিয়াল সুখের একদম প্রাথমিক ক্ষেত্র বা মধ্যবর্তী ক্ষেত্র, রাজস গুণ প্রাথমিক ক্ষেত্রে এবং পরবর্তীকালে সাত্ত্বিক গুণের প্রবেশ, এই সমস্ত কারকতা তথা বহুবিধ যে কারকতা বহন করে সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আগামী 14 তারিখ 14ই জুন তার নক্ষত্র পরিবর্তন করে রাহু নক্ষত্রে প্রবেশ করতে চলেছে পরবর্তী প্রায় 2 মাসের জন্য। এই নক্ষত্র পরিবর্তনকালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ যে ফলাফল দেবে তাই নিয়ে আলোচনা করব। এখানের আলোচনা 3টে ভাগে বিভক্ত থাকবে। প্রথম, এর ন্যাচারাল কারকতা, রাহু নক্ষত্রের সামান্য, কারণ আদ্রা নক্ষত্র নিয়ে আমার পূর্ণাঙ্গ ভিডিও আছে, আপনারা তেমন হলে দেখে নিতে পারেন। আর আমি শুধু এর কারকতা, যেগুলো এখানে মেইন বিষয়, সেগুলোকে টাচ করে যাব। তাছাড়া গ্লোবাল ফেনোমেননে ব্যক্তিগত স্তরে তার কি সার্বিক ফল হয়, লাস্টে আমি অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুর আগে একটা কথা শুধু বলে দিই, আমি গত 27শে এপ্রিল থেকে আজ অবধি, আজকে হচ্ছে 4th জুন, এই সময়কালের মধ্যে আমি মানুষকে যে যে বিষয় তারা আমার থেকে পরামর্শ চেয়েছেন বা আমি দিয়েছি, যাদের তাদের মধ্যে শতকরা 80% সে পরামর্শকে কার্যকরী করতে পারেনি। তার একটা কারণ, রাহু এবং শনির এখানে বাধকতা ছিল ন্যাচারাল, তার ফলে সেই কাজকে তারা রূপান্তরিত করতে পারেনি। কিন্তু যারাই করতে পারেননি এই সময়ের মধ্যে, সেটা যে কোনো কারণেই ঘটুক না কেন জীবনে, চেষ্টা করবেন এই বৃহস্পতির এই রাহু নক্ষত্র থাকাকালীন তার আমি যে জায়গাগুলো থেকে সতর্ক করেছিলাম সেগুলোকে একটু খেয়াল রাখা, ব্যাস এইটুকু আমার বলার। আমি ন্যাচারাল আলোচনায় চলে যাই। প্রথমে টাইমিংটা বলে দিই, সেটা হচ্ছে 14 তারিখ মাঝরাতে 3:03 বৃহস্পতি রাহু নক্ষত্রে প্রবেশ করবে এবং সে থাকবে 13ই অগস্ট পর্যন্ত। তো প্রায় 2 মাস রাহু নক্ষত্রে থাকবে। বৃহস্পতি অতিচার গতিতে আছে, প্রায় 14 মিনিটের মতন গতিতে আছে। অতিচার গতিতে রাহু নক্ষত্রে থাকা একটি বিশেষ গুণ আছে, কারণ বৃহস্পতি আর অন্তত এই যে গোচর সংগঠিত হচ্ছে, এই গোচরে আর রাহু নক্ষত্রে সে ফিরবে না কখনো। পুনর্বসু নক্ষত্রেই বকরি হবে, পুনর্বসু নক্ষত্রেই তার বকরি দশা থাকবে সামনের বছর মার্চ মাসের শুরুর দিক পর্যন্ত। তো রাহু নক্ষত্রে সে অলমোস্ট আর কোনো টাচ আসছে না। তো এই নক্ষত্রের প্রায় পুরোটাই সে অতিচার গতিতে থাকবে। লাস্ট বোধহয় 6-7 দিন তার গতি কিছুটা কমবে। তো সেটাকে যদি ইগনোর করা যায়, এই কথাগুলো কেন বলছি, রাহু হচ্ছে সবসময় স্পিডের কারকতা, কোনো কিছুর যত চটজলদি হোক সেটার কারকতা, পূর্ণাঙ্গতার কারকতা নয়। কাজটাকে একটা কোয়াসি লেভেলে ইনিশিয়েট করে দিয়ে তারপরে তার ফল বা একদমই সেই ফলের উপরে বিন্দুমাত্র চিন্তাভাবনা না করে, চিন্তাভাবনা মানে যেটাকে হঠকারিতা বলা হয়, ফল চিন্তা করে কাজ করার কথা আমি বলছি না। আমাদের তো একটা মিনিমাম প্রিজাম্পশন আছে যে কোনো কিছুতে, যে এখান থেকে বেরোবো, এখানে পৌঁছাবো। তো সেক্ষেত্রে হঠকারিতা তৈরি হওয়া, সেই হঠকারিতার জায়গার জন্য এক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী। সম্পূর্ণ বিপরীত গুণ সম্পন্ন দুজন কারকতা এক্ষেত্রে একসাথে আসছে। তো তার ফলে তার একটু বিশেষ রকম ফল এখানে প্রদান করবে। দেখুন, আদ্রা নক্ষত্র নিয়ে আমি প্রথমে স্লাইটলি বলে দিই যেগুলো ইম্পর্টেন্ট, তারপরে আমি বৃহস্পতির কারকতার মধ্যে তার কোথায় কোথায় ইমপ্লিকেশন হবে সেগুলো বলবো। আদ্রা নক্ষত্র কালপুরুষের 6ষ্ঠ নক্ষত্র। মহাকাশের বিস্তার আছে 66 ডিগ্রি 40 মিনিট থেকে 80 ডিগ্রি পর্যন্ত। আর আমাদের কালপুরুষের 3 নম্বর ঘর মিথুন রাশিতে
এর বিস্তার আছে 6°40 থেকে 20° পর্যন্ত। এই নক্ষত্রের নাম দেখেই বুঝতে পারছেন আদ্রা নক্ষত্র। এই নক্ষত্রের সাথে যে দেবতা ইনক্লুডেড আছেন তিনি হচ্ছেন রুদ্র, এবং রাহু এর নক্ষত্র লর্ড, এবং রুদ্র মানে মহাদেবের গুণ এক্ষেত্রে পূর্ণ মাত্রায় রয়েছে। প্রথম অংশে রয়েছে রাজস অংশ, তারপরে তামস অংশ, তারপরে সাত্ত্বিক অংশ। এই নক্ষত্রের একটা পিকিউলিয়ার ক্যারেক্টার আছে, অর্থাৎ প্রথমে রাজস অংশ, প্রথমে সে কাজ করবে অত্যন্ত বেশি, কাজ করে সে যেরকমই কাজ হোক, সেটা ধার্মিক কাজ হতে পারে, মানে আমি স্পিরিচুয়াল বলছি না, আমি রিলিজিয়াস বলছি, ধার্মিক কাজ হতে পারে। সেই কাজ করে সে যে পূর্ণ ফল আদায় করবে, সেই পূর্ণ ফলের মানে তার যে পজিটিভ অ্যাক্টিভিটিস আছে সেই কাজের, সেই কাজকে সে নিজের মধ্যে নেবে, সে নিয়ে তারপরে তার মিসইউজ করা শুরু করবে, যেটা তার তামস প্রবৃত্তি আছে। এই নক্ষত্রের যে আকার আছে না, এই আকার অনেকটা আমাদের ব্রেনের মতন। মহর্ষি পরাশর একে আমাদের আমাদের যে ব্রেন, একদম মাথা থেকে যদি তাকে খালি অবস্থায় দেখা যায় যেরকম তার আকৃতির মতন হয়, তো ব্রেন আমাদের কি, আমাদের চিন্তন, আমাদের মনন সমস্ত কিছুকে নির্দেশ করে। ব্রেন কিন্তু ডাইরেক্টলি কখনো কনসিয়াসনেসের সাথে যুক্ত থাকে না, মনের সাথে যুক্ত থাকে। যখন কোনো মানুষ সে তার রাজসিক গুণকে কাটিয়ে সাত্ত্বিক গুণে প্রবেশ করে, যখন সে সোলের কমান্ড নেয় সেই জাতীয় সাধু ব্যক্তিদের, তখন মস্তিষ্ক সে সোলের কমান্ড নেয়। কিন্তু ন্যাচারাল আমাদের মতন র্যাঙ্ক অ্যান্ড ফাইল যারা আছে, তারা কিন্তু অধিকাংশই মনের যে ইন্ডিকেশন, মানে আমাদের যে ডিজায়ার, আমরা যে অংশে চিন্তা করছি, সেই চিন্তা ভাবনার স্তরেই কিন্তু পুরো ব্যাপারটা আবর্তিত হয়। তো রাহু সবসময় আমাদের মনকে, চন্দ্র এবং রবিকে দুজনকে এফেক্ট করে, কিন্তু সোলকে সে এফেক্ট করতে পারে না। সোলকে চেষ্টা করে কন্টামিনেট করার, কিন্তু সোলকে কন্টামিনেশন করার মতন ক্ষমতা তার নেই। কিন্তু মনকে করে, মন যেহেতু মেটেরিয়াল পার্ট, তাকে সে করতে পারে। সোলকে খানিকক্ষণের জন্য অবদমিত করে রাখতে পারে, মানে খানিকক্ষণের জন্য সে তাকে ডিসফাংশনাল করে রাখে, ডিফাঙ্ক করে রাখে। তার মানে এটা নয় তার কার্যকরিতাকে নষ্ট করে দেয়, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কিন্তু মনের কার্যকরিতাকে কিন্তু সে পুরোপুরি নষ্ট করে দিতে পারে, মানে ফর গুড আর কি যাকে বলে। তো এই আমরা যত রকম, আমি বারবার বলেছি যে আমাদের রাহু তো ইলিউশনের কারক, শুক্রের বেস্ট স্টুডেন্ট আর কি। তো সেই হিসাবে সেই ইলিউশনের কার্যকরিতাটাকে পূর্ণভাবে এই বিশ্বের মধ্যে সে একদম প্রতিস্থাপিত করেছে, এবং কলিযুগে তার প্রভাব অত্যন্ত বেশি আছে। 6টা জায়গায় কলির মুখ্যত অবস্থান থাকে, তো 6টা জায়গায় দেখবেন সব থেকে বেশি ভিড় থাকে। আমি আর জায়গাগুলো উল্লেখ করছি না। তো সেই হিসাবে রাহুর প্রকৃতি হচ্ছে সবসময় ইনসিকিউরিটি সেন্স, এবং সেই ইনসিকিউরিটি সেন্স থেকে মানুষ সবকিছু হার্বারিং করবার চেষ্টা করে। পৃথিবীর মধ্যেও হার্বারিং নেচার আছে, পৃথিবীও সব কিছুকে আশ্রয় দেয় ধরিত্রী মাতা, এবং সে সব রকম পাপ পুণ্য সব কিছুকে নিয়ে চলে যতক্ষণ তাকে ভগবান সে ক্ষমতা দিয়ে রেখেছেন। কিন্তু রাহুর ইনসিকিউরিটিটা অদ্ভুত। রাহুর ইনসিকিউরিটির কিন্তু অ্যাকচুয়ালি কোনো অ্যাসেসমেন্ট নেই। সে নিজের মতন করে চিন্তা করে, এবং নিজের মতন করে চিন্তা করে সে সবসময় একটা বাইরে দেখানোর চেষ্টা করে সে খুব সিকিউরড, কিন্তু ভেতর থেকে সে চূড়ান্ত ইনসিকিউরড। তাই জন্য সে যেটাই পায় সেটাকে সঞ্চয় করে, বা সেটার উপরই সে অধিকার সত্ত্ব সে প্রয়োগ করবার চেষ্টা করে। এটা রাহুর বেসিক প্রকৃতি। এবং রাহুর যে 3টে নক্ষত্র আছে, আদ্রা, স্বাতী এবং শতভিষা, তার মধ্যে আদ্রা নক্ষত্রের বলবত্তা সব থেকে বেশি। অনেকবার বলেছি, আপনারাও অনেকে জানেন। তার কারণ হচ্ছে কালপুরুষের 3য় ঘরে। অনেকে বলবে এই ঘরে রাহু তুঙ্গ থাকে। রাহুর কোনো তুঙ্গ নিজ বলে এরকম কোনো ঘর অন্তত শাস্ত্রে কোথাও লেখা নেই, কারণ রাহুর কোনো ঘরই নেই, এটা হচ্ছে প্রথম কথা। তো তার আবার তুঙ্গ আর নিজ কি? তো যখন কোনো দুর্বৃত্ত কোনো মানুষের ঘরে প্রবেশ করে, হ্যাঁ, সেই মানুষ যদি তার ডেটারেন্সের ক্ষমতা থাকে, তাহলে সে সেখানে দুর্বল,
দেখা যাচ্ছে সেটা কোনো টেকনিক্যাল কোনো মানুষের ঘরের আর কি ঘর, সেখানে সে মানে প্রতিরোধ পাবে, আর সাধারণ মানুষ হলে সেটা পাবে না। তো রাহু ইজ এ দুর্বৃত্ত, তো তার কোনো সে সব ঘরেই সমান ফল প্রয়োগ মানে দেওয়ার চেষ্টা করবে, সেখানে ঢুকে গন্ডগোলের চেষ্টা করবে। গন্ডগোল করাই তার প্রকৃতি, কারণ আমাদের ফ্রিকোয়েন্সির সাথে তার ফ্রিকোয়েন্সি কখনোই মিলবে না। তো যার ফলে তার যে শক্তির স্তরটা সেটা অনেক উচ্চ, এবং এখানে মানে এখানে রুদ্র আছে। আমি যে কথাটা বলছিলাম যে প্রথম ক্ষেত্রে সে তার কার্মিক ফলের দ্বারা সে অত্যন্ত পরিশ্রম করবে তার সমস্ত কিছুকে পাওয়ার জন্য। সেটা এমনও হতে পারে সে অত্যন্ত ধ্যান মার্গে চলে গেল, কোনো দেবদেবীকে প্রসন্ন করে সে অত্যন্ত বল পেল, কিন্তু সেই বলের প্রয়োগ সে নেগেটিভ অর্থে করবে, এবং নেগেটিভ অর্থে প্রয়োগ করে সে যখন তার ধ্বংসের জন্য সে যখন প্রস্তুত হবে, মানে যেটা স্বাভাবিক কর্ম, সে ধ্বংসের জন্য প্রস্তুত হবে, তখন তার মধ্যে সাত্বিকতা জাগ্রত হবে, অর্থাৎ তার মধ্যে একটা রেস্টোরেশনের প্রবৃত্তি আছে। সেই জন্য এখানে যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সটা আছে প্রথমে রাজস গুণ, তারপরে তামস গুণ, অর্থাৎ সে তখন ভোগী হয়ে যাবে, তখন তার আর কোনো জ্ঞান বোধ থাকবে না, সে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করা শুরু করবে যেভাবেই হোক না কেন। এবং তারপরে তার যখন অন্তিম সময়ে নিকটস্থ হবে, কালগত নিয়মে সবারই হবে, যে কোনো মেটেরিয়াল বস্তুর হবে, তখন তার মধ্যে অ্যাকচুয়ালি সাত্বিকতা জাগ্রত হবে যে আমি কি কি ভুল করেছি, এবং বিভিন্ন ছলনার মাধ্যমে সেটা করবে। মানে রাহু ইজ ইকুয়াল টু একটা মিসচিফ, একটা উইকড ব্রেন যাকে বলা যায়। সে কি করছে, মনে করুন সে কোনো দেবদেবীকে প্রসন্ন করলো, সে তার থেকে যখন ফোর্সটা নেবে না, তখন তার ওই মিসচিফ ব্রেনটা জাগ্রত হয়ে যাবে, এবং সে এমন কিছু শক্তি নিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ সে কিন্তু জানে এই মানে মৃত্যুলোকে চিরস্থায়ী কেউ নয়, তার আয়ু বড় হতে পারে, চিরস্থায়ী কেউ নয়। তা এমন কিছু কন্ডিশনাল সে তার ডেথকে রাখবে, তার ফলে তার ডেথটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ, আমার আপনার মতো সাধারণভাবে মৃত্যু ঘটবে না। যেমন ধরুন আমি বলতে পারি যে যে কোনো যারা শক্তিশালী দানব ছিল তারা প্রত্যেকেই এই পদ্ধতি অবলম্বন করেছে। রাবণ যে সেও এই পদ্ধতি অবলম্বন করেছে। তো কিন্তু শেষ পজিশনে তার মধ্যে কিন্তু এই ট্রান্সফরমেশনটা জাগ্রত হয়। এই নক্ষত্রের বেসিক নেচারই হচ্ছে ট্রান্সফরমেশন, পাওয়ার গেইন, পাওয়ারের অ্যাবিউজ, দেন ট্রান্সফরমেশন টু পজিটিভ এরিয়া। তো এই নক্ষত্র কি করে উলট পালটের মাধ্যমে সে নতুনকে জাগ্রত করে, এবং হিউজ ট্রান্সফরমেশন, এটা হচ্ছে এর একটা অনন্য প্রকৃতি। এবং যেহেতু রুদ্র, তো আপনি যদি পুরাণ পড়েন, তো পদ্মপুরাণ হোক যে কোনো পড়েন, এখানে দেখবেন যে ব্রহ্মদেবের ললাট থেকে রুদ্রের উৎপত্তি হয়েছিল অতিরিক্ত তেজে। যদিও সেটার বিভিন্নতা আছে বিভিন্ন পুরাণের বিভিন্ন স্তর আছে, সেই স্তর অনুসারে সেখানেও সত্য রজ তমস আছে। সমস্ত মেটেরিয়াল জিনিসে সত্য রজ তমস আছে ব্রহ্মাণ্ডের সমস্ত কণার মধ্যে, তো সেখানেও আছে, বেদের মধ্যেও আছে। বিভিন্ন স্তরের মানুষের ক্ষেত্রে বিভিন্ন পর্যন্ত নলেজ সীমাবদ্ধ আছে। কে শাক্ত হবে, কে শৈব হবে, কে বৈষ্ণব হবে, তার বিভিন্ন স্তর আছে। বৈষ্ণবের মধ্যেও স্কুল অফ থটস ডিফারেন্ট আছে। তো সে কোন মার্গে যাবে সেটা তার স্তর, তার প্রারব্ধ কর্ম অনুসারী সেটা নির্দিষ্ট করা থাকে। কোনো মানুষের বোঝার বোধগম্যতাটাও স্তরের মধ্যে আছে। সবার ক্ষেত্রে, আমার আপনার প্রত্যেকের ক্ষেত্রেই সেটা একইভাবে প্রযোজ্য হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই নক্ষত্র যেটা সব থেকে বেশি চেষ্টা করে যে আমি প্রথম পাওয়ারটা তো পেয়ে নিই, তারপরে তার ইউজ নিয়ে চিন্তা করা যাবে। কিন্তু তখন তার মস্তিষ্ক, যেটা বলছিলাম যে কারকতা, মানে এর যে প্রকৃতি, নক্ষত্রের কনস্টিলিয়েশন যেটা আছে, সেই কনস্টিলিয়েশন কিন্তু সে একটা মানুষের মস্তিষ্কের মতন দেখায়। তো সেই হিসাবে
তখন তার চিন্তাটা নেগেটিভ হওয়া শুরু হয়, কারণ রাহু মানেই সে নেগেটিভ চিন্তা করবে। কখনো নেগেটিভ চিন্তা আমাদের ক্ষেত্রে মেটেরিয়াল গেইন দিতে পারে, কখনো নাও দিতে পারে, কিন্তু স্পিরিচুয়াল গেইন সে কখনোই দিতে পারে না, কারণ স্পিরিচুয়ালিটির সাথে তার কোনো সম্পর্ক নেই, দূর দূর পর্যন্ত নেই। এবার রুদ্রের প্রকৃতি যেটা আছে, রোদন থেকে রুদ্র এসছে। তো রোদনে কি আছে? রোদনে দুটো জিনিস আছে। এক হচ্ছে কোনো মানুষ যখন কাঁদছে, তো তার মধ্যে ইমোশনাল আউটব্রেক হচ্ছে, এটা হচ্ছে প্রথম। এক্ষেত্রে তো মহাদেবের প্রসঙ্গ আসছে, রোদন করছে। তারপরে তার তেজ এবং ট্রান্সফরমেশন, তিনটে জিনিস ভাবুন। অনেক সময় দেখবেন কোনো প্রিয় কোনো মানুষের বেরিভমেন্ট হয়েছে কোনো ফ্যামিলিতে, তো তার কোনো প্রিয়জন খুব কান্নাকাটি করছে, তো অনেকে বলে কেঁদে নিক, তাহলে তার এটা ভেতরের ক্ষোভটা বেরিয়ে যাবে কিছুটা। কথাটার মানেটা কি? বেরিয়ে যাবে মানে তার একটা ট্রান্সফরমেশন হবে, সেটা স্বাভাবিক অবস্থায় আস্তে আস্তে ফিরে আসবে। এবং এই মৃত্যুটাই যে ন্যাচারাল, একটা সময়ের বাদে সেটা ঘটবে, সবার জীবনেই ঘটবে, সেটাকে তার বোধগম্যতায় আসা। তার মানে যখন সে ওই কান্নারত অবস্থায় রয়েছে, সেই ফেজটা কিন্তু তার নর্মাল ফেজ নয়, এটা একটা ট্রান্সফরমেশন ফেজ। কখনো কান্না না হয়ে সেটা ক্রোধ আকারে হতে পারে। আপনাকে খুব খারাপ উদাহরণ দিয়ে বলছি, কিন্তু বলতে হবে এক্ষেত্রে। দেখবেন যে রাস্তাঘাটে কখনো দুর্ঘটনা ঘটে, খুব মর্মান্তিক দুর্ঘটনা রোজ ঘটছে, এবং এটা আদি অনন্তকাল ধরেই ঘটছে, ঘটবেও। তো যতই সচেতন থাক না কেন মানুষ, তো যখন ঘটে তখন দেখবেন সেখানে একটা স্বাভাবিক ব্যাপার, মানুষের ক্রোধের বহিঃপ্রকাশ হয়, কারুর না কারুর ভুল ভ্রান্তির জন্য সেই মানে অত্যন্ত দুঃখজনক মৃত্যু ঘটে। তখন দেখবেন সেই ক্রোধের ফলে অনেক সময় অনেক সম্পত্তি বা অনেক কিছুর নষ্ট হয়। সেটা মানুষের একটা স্বাভাবিক বহিঃপ্রকাশ হয়ে ওঠে। তো সেক্ষেত্রে কিন্তু কান্নাটা ক্রোধে কনভার্ট হচ্ছে, সেটাও একটা ওই ট্রান্সফরমেশন ফেজ। খানিকক্ষণ বাদে দেখা যাবে সেখানে কোনো আধিকারিক এসে কথা বলা, বোঝানো, তাদের শান্ত করা, উপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিলে আস্তে আস্তে মানুষ একটা সার্টেন টাইমের বাদে ঠান্ডা হয়, কিন্তু সাময়িক কিন্তু সেই বহিঃপ্রকাশটা ঘটে। এই যে বহিঃপ্রকাশ, এটা ক্রোধ আকারে হতে পারে, সেটা কান্না আকারে হতে পারে, সেটা অট্টহাসি আকারেও হতে পারে। যদিও হাসি ব্যাপারটা অনেক সোজা, মানে কান্না করার থেকে, ন্যাচারালি যেটা বলছি। তো যাই হোক না কেন, ট্রান্সফরমেশন, ইমোশনাল ট্রান্সফরমেশন। আদ্রা নক্ষত্র ইজ এ ভেরি ইমোশনাল নক্ষত্র। টিয়ার ড্রপস বলা হয় আদ্রাকে, আর্দ্রতা থেকে আদ্রা এসছে, আর্দ্রতা। তো আমরা যখন শিশির দেখি যেরকম, বা একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ঘাসের ওপরে জলের যে বিন্দু দেখি, পাতার ওপরে জলের বিন্দু দেখি, সব কিছুই আদ্রা নক্ষত্রের পরিপূরক, যেটা খুব চকচক করছে। দেখবেন ছোট ছোট বিন্দু পড়েছে, তার মধ্যে লাইটের রিফ্র্যাকশন হচ্ছে, রিফ্র্যাকশন হয়ে চকচক করছে, মতির মতন চকচক করছে। তো সেটাও আদ্রা নক্ষত্রের প্রকৃতি। আদ্রা কিন্তু ভীষণ গ্ল্যামারাস একটা নক্ষত্র। রাহুর প্রকৃতিই তাই, রাহু শুক্রের প্রকৃতি চকচক করে অ্যাট্রাক্ট করা। তো সেইভাবেই এটাকে তার সিনোনিমস করা হয়েছে আর কি। তো এই নক্ষত্রের গুণ বা ধর্ম যেটাই বলুন না কেন, সেটা সবসময় মানে যাকে বলা হয় রুদ্র, রুদ্র কি, মহাদেব কি রোল প্লে করেন এই মৃত্যুলোকে? সে ডিস্ট্রয়ার, ডিস্ট্রাকশনের কাজ করে। এবং ডিস্ট্রাকশন মানে এটা কি? ডিস্ট্রাকশন মানে নিউ ইনিশিয়েশন, নতুন সৃষ্টি আবার। তার মানে সেই সাইকেলটা পূরণ করে উল্টো ফেজে। অ্যাকচুয়ালি উল্টো আমাদের মনে হয়, এই ফেজটাই ঠিক। তো আদ্রা নক্ষত্র এই কাজটা করে। যেহেতু রাহু রেট্রোস্পেক্টিভ ফল দেয়, সেই জন্য আমাদের দৃষ্টিভঙ্গিতে সেটা উল্টো মনে হয়, কিন্তু ফলটা কিন্তু সে ঠিকই দেয়। এবং এই কারকতার জন্যই ভগবান এই সৌরজগতের মধ্যে একে ঢুকিয়ে রেখেছে অদৃশ্যভাবে।
অদৃশ্য নয়, অ্যাকচুয়ালি আমাদের যে দেখার যে ক্ষমতা আছে, যে বামার যে স্পেকট্রাম লেয়ার আছে তার মধ্যে যে আমরা দেখতে পাই 4000 থেকে 7000 আমস্ট্রং এর মধ্যে, তার মধ্যে রাহুকেতু আসে না, অনেক কিছুই আসে না যেগুলো দেখতে পাই না। ইনফ্রারেড আমরা দেখতে পাই না, বা তার থেকে আরো বড় কোনো রেড, যার ওয়েভলেন্থ বড়, ফ্রিকোয়েন্সি কম, সেগুলো আমরা দেখতে পাই না। বা উল্টো দিকে গেল, ওয়েভলেন্থ খুব ছোট, ফ্রিকোয়েন্সি অনেক বেশি, সেটাও আমরা দেখতে পাই না, লাইভ এনার্জি, এনার্জি পাওয়ার। সুতরাং আমাদের এনার্জি ওইটুকু অংশেই সীমাবদ্ধ। ঈশ্বর যতটুকু সীমাবদ্ধতা দিয়েছে সেটুকুই আমাদের জন্য প্রযোজ্য, নাহলে সে তার বেশি দিত বা কম দিত। তো সেই হিসাবে আমরা আমাদের জন্মচক্ষুতে তাকে দেখতে পাই না, কিন্তু তার প্রভাব প্রতিপত্তি সম্পর্কে আমরা সকলেই অবগত, যারা মোটামুটি এই শাস্ত্র সম্পর্কে সামান্য করেছি আর কি, পড়াশোনা করেছি। তো যাই হোক, এই নক্ষত্রে যখন বৃহস্পতির প্রবেশ করবে, বৃহস্পতির যতগুলো কারকতা আছে সেই সমস্ত কারকতার ক্ষেত্রে কিছু জায়গায় তাকে স্পিড আপ করবে, কিছু জায়গায় সে থেমে থাকবে বা উল্টো ফল দেবে। কোন ঘরে আছে? কালপুরুষের তৃতীয় ঘর। তৃতীয় ঘর রিপ্রেজেন্টস দ্য কোঅর্ডিনেশন, কমিউনিকেশন। অ্যাকচুয়ালি আমাদের হাত, বিশেষত ডান হাত, শোল্ডার, হাতের মাধ্যমে আমরা কর্ম করি। আমরা প্রাইমারিলি বক্তব্য এবং হাতের মাধ্যমেই কোঅর্ডিনেশন করি। রাস্তায় দেখবেন মাঝে মাঝে মানববন্ধন হয়, তো হাতের মাধ্যমেই কোঅর্ডিনেশন হয়। তো বা মানুষ নর্মালি বলে যে হাত বাড়িয়ে দাও, হাত, মানে ওটা একটা পুরো অর্থে বলা হয়, উদ্দেশ্য হচ্ছে কোঅর্ডিনেট করা। তো তার কারকতা কিন্তু হস্ত, তৃতীয় ঘর, এবং রাহু এই অংশকেই নির্দেশ করে, যদিও গলার অংশকে নির্দেশ করে, আপার চেস্টের অংশ, আমাদের নিম্ন চোয়ালের অংশ, দাঁতের নিচের পাটির অংশ, একদম শোল্ডারের মধ্যেখানের যে যোজক, যে অংশটা আমরা গলার নিম্নাংশ, যেখান থেকে সুষুম্নাকাণ্ডের সঙ্গে মস্তিষ্ক বসানো হচ্ছে, সেই অংশের যোজক, এই সমস্ত কিছু এই অংশের মধ্যে পড়ে। তাছাড়া নাকেরও নিচের অংশের সাথেও যুক্ত থাকে, অর্থাৎ যেখান থেকে আমাদের মুখ থেকে লালারস বেরোয়, চোখ থেকে জল বেরোয়, নাক থেকে জল বেরোয়, এই সমস্ত কিছুর সাথে কিন্তু যুক্ত রয়েছে আদ্রা নক্ষত্র। এবং এই সবকটাই কিন্তু ইমোশনের প্রকৃতি। দেখবেন খুব কান্নাকাটি করলে সর্দির মতন নাক দিয়ে জল বেরোয়। তো যেখানে ইমোশনাল আউটব্রাস্ট হবে, বা যখন কোনো মানুষ রেগে যায়, চক্ষু বর্ণ লাল হয়ে যায়, ন্যাচারালি ব্লাড প্রেশার বেড়ে যায় তার, তো অনেক সময় চোখ দিয়ে জলও বেরিয়ে আসে খুব ইমোশনের মাধ্যমে। সমস্ত কিছু রিজেম্বলেন্স টু আদ্রা নক্ষত্র। তো এই নক্ষত্রে যখন বৃহস্পতির কারকতা প্রবেশ করে, তখন বৃহস্পতি যে সকল বস্তু বা কারকতার জন্য দায়ী, সেখানে ব্যাপক পরিবর্তন আসে। আমি আলোচনার শুরুতে বৃহস্পতির কারকতা সম্পর্কে বলেছি, একদম শুরুতে, যে কোন কোন কারকতা রয়েছে না, আমাদের মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল নলেজের যে কারকতা, অর্থাৎ বৃহস্পতি দুটোর মধ্যে গ্যাপ হিসাবে কাজ করে। গুরু সবসময় সে তার ভক্ত বা তার ছাত্র এবং সুপ্রিম নলেজ, এই দুটোর মধ্যে কোঅর্ডিনেশনের কাজ করে, বা দুজনকে মেলানোর চেষ্টা করে, যোজক, সেই কাজটাই হচ্ছে বৃহস্পতির কাজ করে। তার সাথে যেটা করে সেটা হচ্ছে ন্যাচারাল গুরু বৃহস্পতি। তার অতিরিক্ত ওয়েটের জন্য গুরু বলা রয়েছে, তার আয়তনের জন্য 1600 খানা পৃথিবী, 1600 খানা পৃথিবী বৃহস্পতির মধ্যে প্রবেশ করে যেতে পারে। বৃহস্পতি এত বড়, সেই জন্য বৃহস্পতি যেখানে থাকে, অতিচার গতিতে থাকার সময় সে কিন্তু স্থানহানি করে না, কিন্তু যখন সে অতিচার গতি শেষ করে মোটামুটি 10 মিনিটের নিচে গতিতে নামে, তখন কিন্তু সে স্থানহানি করতে শুরু করে। যেখানে বসে সেই অংশকে নিম্নমুখী করে, ডাবিয়ে দেয়, তার ফলে সেই অংশের গ্রোথকে স্লো করে। যেরকম আমি উদাহরণ দিয়ে, বা আমার গুরুদেব যেটা বলতেন, যে খুব কাদামাটির মধ্যে বাচ্চারা ফুটবল খেলছে, তো সেখানে মানুষ যেরকম দাঁড়াতেও পারছে না, পা ডেবে যাচ্ছে, মানে স্লিপ কেটে বেরিয়ে যাচ্ছে, আচ্ছার দেখা যায়, বাচ্চারা খেলে বর্ষাকালে, এবং বল মারলেও কোথাও এসে
দাঁড়িয়ে গেল, মানে বাউন্স করছে না সেখানে। এই যে সবকিছুর মধ্যে স্লোনেস তৈরি করে, সেটা কিন্তু এই আদ্রা নক্ষত্রের একদম শেষের দিক থেকে তৈরি হবে। এই প্রসঙ্গে শুধু জাস্ট অতিচার গতির একটা প্রসঙ্গ বলে দিচ্ছি। অতিচার গতিতে যতক্ষণ থাকবে ততক্ষণ ওই প্রবলেমটা তৈরি করবে না, অর্থাৎ স্থানহানি করবে কিন্তু সেটা খুব কম। তাতে কি হবে, র্যাপিডিটি বজায় থাকবে, জোর বজায় থাকবে, স্পিড বলে না, খুব স্পিডের মাধ্যমে গেলে একটা অংশকে লাফ দিয়ে চলে যাওয়া যায়, সেই রকম প্রবৃত্তি এখানে তৈরি করে। সৌভাগ্য, প্রকৃতি, প্রতিপত্তি, আমাদের মেটেরিয়াল ডিজায়ার, সন্তান, বিবাহ ইত্যাদির কারক গ্রহ। এক্ষেত্রে যে অংশগুলোর মধ্যে, এখানে সবকটা অংশই দেখুন বন্ধন কারক, কারণ সবকটাই মেটেরিয়াল গুণ এখানে বলা আছে, কোনোটাই স্পিরিচুয়াল গুণ নয়, সব মেটেরিয়াল গুণকে বৃদ্ধি করবে রাহু এখানে আসা মাত্র। এবং বিশেষত রাহু যদি কারুর সম্পদ নক্ষত্রে থাকে বা অতিমিত্র নক্ষত্রে থাকে, এই দুটো ক্ষেত্রে কিন্তু সে অত্যন্ত বেশি প্রভাব এখানে দেবে, এই দুটো ক্ষেত্রে বেশি। মানে কারুর পুনর্বসু নক্ষত্রে জন্ম বা কারুর ক্ষেত্রে মনে করুন মঙ্গলের নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে বেশি দেবে। আর রবির নক্ষত্রে যদি জন্ম হয় তাদের ক্ষেত্রে মাঝারির থেকে বেটার ফল দেবে। আচ্ছা, কি কি ধরনের, দেখুন রাহু হচ্ছে কি, রাহুকে আমরা কি বলি, পাপ কারক গ্রহ। রাহুর গুণ কি, রাহু হচ্ছে সমস্ত রকম ইললিসিট বা ইললেজিটিমেট ওয়ার্কের সাথে যুক্ত, ছল চাতুরি, চুরি, মিথ্যা, প্রবঞ্চনা, যত রকম ধরুন রাইটস বা আমাদের যত রকম স্বাধীনতা, এই সমস্ত কিছুকে খর্বকারী, এক ধরনের ডিকটেটরশিপ বলতে পারেন, সেটা পরিবারে হতে পারে, সেটা সমাজে হতে পারে, সেটা সারা পৃথিবীতে হতে পারে, অ্যানার্কি, অর্ডারলেস, হ্যাঁ, খাবারের মধ্যে পচনশীল খাবার, বাসি খাবার, এই সমস্ত গুণ, সমস্ত রকম ইললেজিটিমেসির কারকতা, অনৈতিক কাজকর্মের কারকতার মাস্টার হচ্ছে রাহু। এবং পূর্ণ মাত্রায় তামসিক, মানুষের মধ্যে যদি কখনো পূর্ণ মাত্রায় প্রভাব বিস্তার করে তাহলে কিন্তু সে, তাকে যত ভালোভাবেই কোনো জিনিস বোঝানো হোক না কেন, সে কিন্তু সেই জিনিসের সারবত্তাকে গ্রহণ করতে পারবে না, কিছুতেই পারবে না। রাহু তাকে ইলিউশন, রাহু ধোঁয়ার মতন ঢেকে রাখবে। যেরকম ফগ এসে গেলে আমাদের কি হয়, তখন গাড়ি ঘোড়ার স্পিড কম করতে হয়, সমস্ত কিছু সেরকমভাবে তৈরি করে। আবার রাহু স্পিডকে নির্দেশ করে, তার মানে কি, সেখানে বিপদের সম্ভাবনা তৈরি হয়, হঠকারিতা যেটাকে বলা হয়। রাহু ভীষণ কিউরিসিটির কারক, অনুসন্ধিৎসু, খোঁজ খবর নেওয়া প্রচণ্ড। তো এখান থেকেই দেখবেন বিভিন্ন যারা ধরুন জার্নালিস্ট, মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যারা আমাদের স্বার্থে বিভিন্ন খবর করছে, মানুষকে জানাচ্ছে খুব বিপদসংকুল জায়গায়, তাদের মধ্যে কিন্তু তারা তারা কিন্তু সবসময় অন্য কোনো কাজও করতে পারতো, যেখান থেকেও তারা পয়সা উপার্জন করতে পারতো, কিন্তু এটা এক ধরনের প্রকৃতি তাদের নিয়ে যায়। শুধুমাত্র রাহুর প্রকৃতির জন্য নয়, মূলত বুধের প্রকৃতি, কোঅর্ডিনেশন, যে মানুষকে সঠিক তথ্যটা উপস্থাপন করব, সেই জন্যও কিন্তু সে সেখানে যায়। রাহু কি করে, স্পিডটা নিয়ন্ত্রণ করে। অনেক সময় বেতারহীন জায়গাটা, মানে ধরুন ইন্টারনেট বা এরকম কিছু, বা ধরুন একজনের ভায়া হয়ে, আগে তো ইন্টারনেট ছিল না, তখন কি রাহু কাজ করতো না করতো, তখন কিভাবে করতো, তখন বিভিন্ন ভায়া হয়ে খবর আসতো, একটু সময় লাগতো, তো সেই মাধ্যমে যেত। অর্থাৎ খবরটা এক স্থান থেকে এক স্থানে পৌঁছে যাওয়ার মধ্যেখানে যে মোড়টা, সেটা কিন্তু বুধ, কিন্তু পৌঁছানো অনেক ক্ষেত্রে রাহু করে, কিন্তু রাহু তার পারিশ্রমিককে চেয়ে নেয়। বস্তু খুঁজে বের করার ক্ষমতা, ইনভেনশন, এই সমস্ত কিছুকে নির্দেশ করে। রাহুর মধ্যে একটা অদ্ভুত আবিষ্কারের, মানে আবিষ্কার মানে কি, হি অর শি মাস্ট হ্যাভ দ্য টেন্ডেন্সি টু অ্যাকুয়ার সামথিং। আমি একটা নতুন জায়গায় যাচ্ছি, গিয়ে যদি আমি কাউকে না পাই, আমি পুরো জায়গাটাকে দখল করে নেব, এই ধরনের প্রবৃত্তি। আপনারা দেখবেন কিছু দিন আগে থেকে জিও পলিটিক্যাল সিচুয়েশনে, বিশেষত রাহু যখন মেষ রাশিতে অবস্থান করেছে, তখন থেকেই আমি প্রকৃতি দেখেছি যে পৃথিবীর যে উত্তর অংশ, আর্কটিক রিজিয়ন যেটা আছে,
সেই অংশে বিভিন্ন যারা দেশ আছে, বেশ কিছু দেশ আছে, আমি শুধু নাম বলছি না, তারা ওই সমস্ত অংশে বিভিন্ন যে খনিজ পদার্থ বা বিভিন্ন ফসিল ফুয়েল রয়েছে, ন্যাচারাল গ্যাস রয়েছে, সেই সমস্ত জিনিসের ওপরে কিন্তু দখল করবার একটা চেষ্টা করছে এবং কিছুটা করেওছে। তার ফলে প্রকৃতির ভারসাম্য বিঘ্নিত হতে পারে, বা সেই বরফ যদি গলে যায় আমাদের পৃথিবীর একটা বড় অংশ সাবমার্জড হয়ে যাবে কোনোভাবে, যদি তাপমাত্রা বৃদ্ধির ফলে হয়। যদিও সেটা হচ্ছে অল্প অল্প করে, কিন্তু সেটা খুব ন্যাচারাল ওয়েতে হচ্ছে, ন্যাচারাল নয়, ওজোন লেয়ারে থেকে ফুটো হয়ে গেছে সেখান থেকে হচ্ছে। যাই হোক, এই ধরনের কাজকর্মের প্রকৃতি তৈরি করে। রাহু ইজ এ ইনভেনশন। তো ইনভেনশনের সাথে যদি নলেজ কখনো যুক্ত হয়ে যায়, বৃহস্পতি নলেজ, তার ইনভেনশন, তার ফলে সে অনেক জটিল জিনিসকে কিন্তু খুব সহজে উদ্ধার করতে পারে। যদিও সেখানে তার স্বার্থ নিহিত থাকবে, স্বার্থ নিহিত থাকলেও তার তো পাবলিক ওয়েলফেয়ারের ক্ষেত্রেও কাজে আসবে। মনে করুন যেন ওষুধ বেরোলো, ক্যান্সারের প্রতিরোধক কোনো ওষুধ বেরোলো, তো হয়তো তার দাম অনেক হলো, যে সংস্থা বার করলো, যে ফার্মাসিউটিক্যাল সংস্থা ধরুন বানাচ্ছে, তার যা দাম হওয়া উচিত তার থেকে বেশি, কারণ সবাই বাঁচার চেষ্টা করবে, এটা ন্যাচারাল ধর্ম। তো তখন সে বেশি দাম দিয়েও কিনবে। ওই যে বেশি দামে সেল করছে সেটা তার উদ্দেশ্য, কিন্তু এখানে পজিটিভ কি সেটা বেরিয়েছে। বেশি দাম হলেও মানুষের প্রাণের থেকে তো কোনো কিছু দামি হতে পারে না। যদিও আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখেছি, মানুষকে হেলথ নিয়ে কথা বললে মানুষ সেটা সব থেকে বেশি মানে কম গুরুত্ব দেয়। কারণ অসুস্থ হয়ে যদি সে বোঝেন যে অসুস্থ হলে কিরম লাগে, তাহলে তার থেকে মানে কি বলবো, মূর্খতার কোনো বিষয় হতে পারে না। কেউ যখন বলছে, সে যখন কিছুটা নলেজ নিয়ে বলছে, সুতরাং এই মর্মে সেটাকে স্বীকার করা উচিত যে সে কিছু ভেবেই তাকে বলছেন সেই কথাটা। কিন্তু আমি দেখেছি মানুষ গুরুত্ব দেয় না, 90% মানুষ গুরুত্ব দেয় না। তো যাই হোক, আর বয়স কম হলে তো সে দেয়ই না, সে এই ম্যাটার প্রশ্ন করে, আমার কি হয় চাকরি হবে, আমার বিয়ে এরম হবে, সন্তানাদের সুস্থ না থাকলে বাকিগুলো কি করে হবে। কিন্তু ওটা তার কাছে মেন বিষয় নয়। তার ফলে এই যে নলেজ এবং মানে ডিসকভারি, এই দুটোর মধ্যে যে যোগসূত্র আছে, এই যোগসূত্রের দ্বারা প্রচুর এমন জায়গায় কাজ হতে পারে যে কাজগুলো কিন্তু অনেক দিন ধরে আটকে রয়েছে। বৃহস্পতি কিন্তু ন্যাচারাল প্রাণকে রক্ষাকারী গ্রহ। আমাদের 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 দেহবাদী তত্ত্বের মধ্যে একটা বড় অংশ বৃহস্পতি কাজ করে। তো বৃহস্পতি প্রাণের যে সংগঠন, 9th হাউস তো, এবং ন্যাচারাল 12th হাউসেরও লর্ড। তো প্রাণকে যে কিপ করে রাখা, তাকে যে সিকিওর করা, সেটা যেটা অমূল্য সম্পদ, সেই গুণটা জুপিটার বোঝে। এবং যেহেতু বোঝে, সে তার কোথাও যদি খামতি বা কমতি থাকে মানুষের এখনো পর্যন্ত সমাজে, সেই জায়গাগুলোকে সে কিন্তু এই নক্ষত্রে থাকাকালীন সে দৃষ্টি দেবে। তার মধ্যে কি কি আছে, যেরকম ধরুন বৈজ্ঞানিক খোঁজ, যেগুলোকে রিসার্চ বলা হয়, সেরকম টেকনোলজিক্যাল ইম্পর্টেন্স, হ্যাঁ, তারপরে ধরুন সেলেস্টেরিয়াল ফিজিক্স যেগুলো রয়েছে, বা মহাকাশে বিভিন্ন স্যাটেলাইট পাঠানো, বা ধরুন তার মাধ্যমে অনেক ইম্পর্টেন্ট তথ্য সরবরাহ করা যেটা জনকল্যাণমুখী বা দেশের সেফটি সিকিউরিটির জন্য ইম্পর্টেন্ট, সেই সংক্রান্ত কাজ। এবং তার সাথে যেটা হয়, কোনো কঠিন বা জটিল রোগের ঔষধ, বা ধরুন কোনো মিনারেল বা রেডিও অ্যাক্টিভ যে সমস্ত মেটেরিয়াল আছে তার খোঁজ, এবং সেই খোঁজের একটা অংশ কিন্তু মানুষের শরীরের হিলিংয়ের জন্য ব্যবহার করার প্রতিবিধান এখানে লক্ষ্য করা যায়। রেয়ার আর্থ এলিমেন্টস যাকে বলা হয়। কিন্তু প্রবলেম হচ্ছে যে রাহু এবং বৃহস্পতি বর্তমানে একে অপরের ট্রাইনে বসে রয়েছে, অর্থাৎ রাহু জুপিটারকে, জুপিটার রাহুকে দৃষ্টি দিচ্ছে, এবং দুজনেরই একটা কমন দৃষ্টি শুক্রের ঘরে পড়ছে। এবং শুক্র এই পুরো গোচর পজিশনটাতে, প্রথম অংশটায় শুক্র তার নিজের নক্ষত্রে, ভরণী নক্ষত্রে
সে থাকবে আমাদের মেষ রাশিতে, তারপরে সে থাকবে বৃষ রাশিতে এবং মিথুন রাশিতে বৃহস্পতির সাথে। তার ফলে তার স্ট্রেংথও আছে এবং শনি এই মুহূর্তে 13ই জুলাই সে বকরি হয়ে যাবে এবং তার বক্রতার ইফেক্ট, নেগেটিভ ইফেক্ট 5 তারিখের পর থেকে সে ফুল ফ্লেজের দেওয়া শুরু করবে। আমি বলবো 25 তারিখের পর থেকেই দেওয়া শুরু করবে, তো তার একটা অংশ এখানে থাকবে। তো তার ফলে এই সব মিলিয়ে যে এফেক্টটা হবে, মানুষের একে অপরের প্রতি যে ন্যাচারাল প্রত্যেকটা, মানে আমি এটা জিওপলিটিক্যাল মানে আউটলাইন থেকে বলছি, সেটা হচ্ছে যে একে অপরের প্রতি তার যে প্রতিষেধক সেটাকে সে নেওয়ার চেষ্টা করবে, বা একে অপরকে এক ধরনের শায়েস্তা করবার প্রবণতা থাকবে। এখানে কিন্তু নীতি নৈতিকতা বোধ সব ক্ষেত্রে সেভাবে থাকবে না। আমাদের দেশের যেটা একটা পরম্পরাগত নীতি নৈতিকতা আছে, একদম সৃষ্টির শুরু থেকে আছে, এটা আমাদের জিনের মধ্যেও রয়েছে। সেই জন্য আমাদের দেশ কখনো এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কখনো তার পাওয়ারকে কখনো একটা লেভেলের বেশি অ্যাবিউজ করেনি, কখনো করেনি। করলে সে করতেই পারতো, কিন্তু কখনো করেনি, প্রাচীনকালেও করেনি, এখনো করেনি। তো যার ফলে এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এখানে, তো সেটা একটা পজিটিভ দিক। কিন্তু পৃথিবীর সব জায়গায় নয়, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ সবসময় যে ন্যাচারালি প্রতিষ্ঠা হয়েছে তা নয়, পলিটিক্যাল কজেও প্রতিষ্ঠা হয়েছে। সেখানে একে অপরের এক্সিস্টেন্সের জন্য কিন্তু তারা বেশ কিছু মারণাস্ত্রেরও আরও বেশি বিধ্বংসীকরণ বা তার প্রয়োগও কিন্তু এ সময় করবার প্রবল যোগ রয়েছে। বিশেষত দ্য মান্থ অফ জুলাই এবং অগস্ট মাসের 14 তারিখ পর্যন্ত, যতদিন রাহু নক্ষত্রে থাকবে এবং পুনর্বসু নক্ষত্রে না যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যোগ টোটালি প্রিভেইলিং থাকছে। বুধও কিন্তু এই ফেজে বকরি থাকবে, অর্থাৎ যে ঘরে বৃহস্পতি থাকছে সে ঘরের ডিসপোজিটারও কিন্তু বকরি থাকবে 18ই জুলাই থেকে তার পরবর্তী 23 দিন। তো তার ফলে সময়টা একটু ক্রিটিক্যাল স্টেটের মধ্যে দিয়ে যাবে। তো এই ক্ষেত্রে আর হচ্ছে বিভিন্ন রকম যে জীবাণু রোগ বা বিভিন্ন ভেক্টর ডিজিজ, তার প্রবণতাও কিন্তু বাড়তে শুরু করবে। সেই বৃদ্ধিটা আপনারা 8 তারিখের পর, এই মাসের 8 তারিখের পর থেকে আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ বুধ যেদিন থেকে রাহু নক্ষত্রে প্রবেশ করবে, সম্ভবত 8 কি 9 তারিখ প্রবেশ করবে, তারপর থেকে আপনারা বুঝতে পারবেন। তো এটাও একটা কিন্তু নেগেটিভ দিক। তার সাথে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু প্রচণ্ড বৃদ্ধি পাবে এবং পৃথিবীর এমন জায়গায় যেখানে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে, সেসব জায়গাতেও কিন্তু এবছর বৃষ্টিপাত দেখতে পারবেন। এই নক্ষত্রের গুণ আছে। আদ্রা নক্ষত্র আর্দ্রতা থেকে এসেছে। ধরিত্রী মাতা রজস্বলা হন যখন, যে সময়, সেটা হচ্ছে রবি যখন আদ্রা নক্ষত্রের প্রথম চরণে প্রবেশ করে তখন হয় সেটি। তো সেই হিসাবে মানে যেটা কালপুরুষের যদি দেখেন, সেটা ধনু রাশি, মানে নবাংশ। আদ্রা নক্ষত্রের বিস্তার ধনু থেকে মীন পর্যন্ত। তো সেই হিসাবে এই যে ফেজটা 80 ঘন্টা রবির যে অবস্থান, সেই সময় কিন্তু চরম বর্ষণের ইঙ্গিত বহনকারী। অ্যাকচুয়ালি বর্ষা আসার যেটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, সারা ভারতবর্ষের অ্যাভারেজ যে প্রেডিকশন, সেটা কিন্তু ওই সময় রবি যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে প্রথম চরণ। আচ্ছা, তার সাথে যে সমস্ত জিনিসগুলো হতে পারে বিধ্বংসী অস্ত্র, যা মানব জাতির ক্ষেত্রে কখনোই কল্যাণকারী হবে না, স্পেশালি ফ্রম 5th জুলাই আমি লিখে রেখেছি টু 14th অগস্ট। গ্লোবাল এবং ফরেন পলিসিসের ক্ষেত্রে বা ফরেন রিলেশনের ক্ষেত্রে, যেটা জিওপলিটিক্যাল স্টেটে বলছে, এই সময় অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠবে। মারকাস্ত্রের প্রয়োগ হতে পারে, ডিভাস্টেটিং স্টেট, এবং কিছু ক্ষেত্রে ডেডলি ভাইরাস অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ইনসিকিউরিটি স্টেট অফ মাইন্ড তৈরি করবে। আমি প্রথমেই যেটা বলছিলাম, রাহু নক্ষত্রের বেসিক কাজ, মানুষ কাউকে বিশ্বাসও করতে পারবে না,
অনেক সময় নিজের উপরে একটা ডিসবিলিভ স্টেটে সে থাকবে। যেটা আগেই বলেছি, আর্দ্রতা ইজ এ টিয়ার ড্রপ। এক্ষেত্রে আরও কিছু মানে ব্যক্তিগত স্তরে যেটা তৈরি করবে এক ধরনের মানে বিশেষত বুধ যখন শনির নক্ষত্রে প্রবেশ করবে, শনির নক্ষত্রে থাকবে এবং 6 তারিখের পর থেকে শনিও নবাংশে কন্যা রাশিতে অবস্থান করবে। তার ফলে ডিপ্রেশন বা এক ধরনের হিডেন অ্যাংজাইটি এটা কিন্তু তৈরি করবে। আমাদের যেরকম আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন যেগুলো খুব দামি মেটাল আছে, সোনা আছে, রূপো আছে, তামা আছে, বা ধরুন ডায়মন্ড আছে, ইট ইজ অ্যান অ্যালোট্রপ অফ কার্বন, কিন্তু তারা কোথায় পাওয়া যায়? তারা কিন্তু একদম আপার সারফেসে পাওয়া যায় না, প্রচুর খনন কার্যের পরে তারপরে সেটা পাওয়া যায়। সেরকমই খুব ভালো জিনিস পেতে গেলে সেটা অনেকবার ভাঙচুরের পরে তৈরি হবে। প্রথম যেটা বলছিলাম যে রুদ্রের যেটা কাজ, তো এই বৃহস্পতি কিন্তু তার মাধ্যমে বেটার জিনিসকে আনয়ন করবে। সেটা অগাস্ট মাসের মিড থেকে আমরা মোটামুটি কালী পুজো পর্যন্ত এই যে ফেজটা আছে, এই ফেজটাতে কিন্তু কম্পারেটিভলি দেখতে পাবো। কিন্তু সেই পর্যন্ত সময়টা কিন্তু বেশ কিছুটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে। তাদের ক্ষেত্রে বেটার এফেক্ট দিতে পারে যারা বিভিন্ন রকম হিলার্স আছেন। রাহুর নক্ষত্র কিন্তু খুব ভালো হিল করতে পারে, কারণ সেখানে প্রথম তো তার প্রশংসা পাবে, দ্বিতীয়ত অর্থনৈতিক আমদানিও আছে, 3 নম্বর হচ্ছে তার প্রসার এবং প্রচারও সে পাবে। তো হিলার্স আছে, বিভিন্ন কনসালটেন্ট আছে, অকাল্ট যারা কাজ করেন, অ্যাস্ট্রোলজার আছেন, অ্যাডভাইজার আছেন, বিভিন্ন রকম ক্রিমিনাল লয়ার্স আছেন যারা, তারা খুব ভালো কাজ করতে পারবে এক্ষেত্রে। যারা বিভিন্ন মিডল ম্যান আছেন, ব্রোকারেজের কাজ করেন যারা, বা এমন ধরুন কাজ আছেন যারা বিভিন্ন আদালতের রায়ের পরে কোনো মানুষকে তার রাইটসকে ফিরিয়ে দেওয়ার জন্য আদালত নিযুক্ত কোনো অফিসার তিনি যে কাজ করছেন সেই জাতীয় কাজেরও কিন্তু এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তার রাইটস তাকে ফিরিয়ে দেওয়া। আচ্ছা, বিভিন্ন রকম ম্যানেজারিয়াল পোস্টে যারা রয়েছেন, বিশেষত যারা বিভিন্ন ট্যুরিজম বা ধরুন বিভিন্ন দর্শনীয় স্থান, এসব স্থানের যে যারা ব্যবস্থাপনার সাথে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু এক্ষেত্রে বেটার ফল পেতে পারে। এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, যেটা আলোচনার শুরুতে আমি বলিনি, যারা প্রথমে শুনছেন তারা একটুখানি বলে দেবেন। সেটা হচ্ছে বৃহস্পতি আগামী মোটামুটি 6 তারিখ থেকে জুলাই মাসের প্রায় 8 তারিখ পর্যন্ত এই যে 31-32 দিন বৃহস্পতি কম্বাস্ট হয়ে যাবে, কম্বাশন স্টেটে যাবে। হোয়াট ইজ মিন বাই কম্বাস্ট অনেকবার বলেছি, আলাদা ভিডিও করছি না, একবারে বলে দিচ্ছি। কম্বাস্টের মানে হচ্ছে বৃহস্পতি বা যে কোনো গ্রহ, বুধ ব্যতি রেখে, বুধ বছরে 7 বার কম্বাস্ট হয়, কোনো কোনো ক্ষেত্রে 8 বারও হয়। তো বুধের ক্ষেত্রটা এক্ষেত্রে ধরছি না, কারণ বুধ সূর্যের সব থেকে কাছের গ্রহ, বুধের একটা দিক সবসময় অতিরিক্ত টেম্পারেচারে থাকে, তো একটা কম্বাশন স্টেটেই ন্যাচারালি থাকে। কিন্তু অন্যান্য সমস্ত গ্রহ যখন রবি সূর্যের একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে এসে যায়, তখন সে কম্বাস্ট হয়, অর্থাৎ যাকে বলা যায় দগ্ধ হয়ে যায়, তাকে দেখা যায় না, ইট বিকামস আনসিন। কিন্তু তার মানে এটা নয় যে তার প্রেজেন্ট নেই। মনে করুন যদি আলো নিভে যায় ঘরে, আমার কথা শুনতে পারবেন কিন্তু আমাকে দেখতে পারবেন না, ঠিক সেরকম স্টেটে চলে যায়। দিনের বেলায় কোনো আলো জ্বালিয়ে রাখলে যেরকম হয় যে সূর্যের আলো, সেই আলোর গুরুত্ব কোনোভাবেই উন্মোচিত হয় না, ঠিক সেরকম স্টেট হচ্ছে আমাদের কম্বাশন স্টেট। তো বৃহস্পতি ফুল ফ্লেজেড রবির সাথে 1 ডিগ্রিতে থাকবে 24 এবং 25 জুন এই 2 তারিখে। এবং ভগবান যেদিন বাইরে এসে দর্শনার্থীদের দর্শন দেবেন, অগণিত সারা পৃথিবীর দর্শনার্থীদের, সেটা সম্ভবত 27 তারিখ পড়েছে। তো সেই সময়ে
তার কারণ 10 তারিখ পূর্ণিমা পড়েছে, তো সেক্ষেত্রে অমাবস্যা হবে 25 তারিখ, 24-এর লেটে 25 তারিখ। তো সেদিন অমাবস্যা শেষ হবে 25 তারিখে। আর তার দুদিন পর শুক্লপক্ষের দ্বিতীয়া রথযাত্রা হবে। তারপর থেকে, রথযাত্রার পরের দিন থেকে জুপিটারের কম্বাসন স্টেট আস্তে আস্তে কমতে থাকবে। তো এক্ষেত্রে অনেকগুলো বিষয় অংশীভূত হয়ে যাচ্ছে। কম্বাস্ট হলে কি হয়, বৃহস্পতি কি ফল দেবে? বৃহস্পতি তার যে ন্যাচারাল কারকতা রয়েছে সেই কারকতার থেকে কম ফল দেয়। তার কারণ বহু লোক বলবে যে বৃহস্পতি যেহেতু রবির সাথে চলে যাচ্ছে, না, রবি হচ্ছে এক্ষেত্রে রাজা, রবির থেকেই সৃষ্টি হয়েছে জুপিটার, কিন্তু কারকতার দিক থেকে রবির থেকেও বেশি গুণ যার মধ্যে দেওয়া রয়েছে, সব রকম গুণের যে ভান্ডার, রবির মধ্যে সব গুণ আছে। রবি অ্যাকিউমুলেশন অফ অল নলেজেস, অল কোয়ালিটিস আছে, কিন্তু বৃহস্পতি হচ্ছে ন্যাচারাল গুরু। তার ফলে রবি বৃহস্পতি যখন খুব কাছাকাছি অবস্থান করে তখন রবি চেষ্টা করে তার গুরুর থেকে প্রপার নলেজটা নেওয়া। সেই সিচুয়েশনে কি কি নির্দেশ দেওয়া উচিত, রবি তো নির্দেশ দেয়। রাজা কখনো নিজের রাস্তায় নেমে কাজ করে না, তার কাজ করার জন্য প্রচুর লোক আছে, তার জন্য নির্দেশটা গুরুত্বপূর্ণ। সেটা ভার্বাল হোক, রিটেন হোক, যেভাবেই হোক না কেন, সে নির্দেশ দেবে, সেই নির্দেশে কাজ হবে। তো সেই নির্দেশটা প্রপারলি যাতে সেই মুহূর্তের জন্য, এবার আপনি বলবেন প্রত্যেক বছরই তো যায়, হ্যাঁ, প্রত্যেক বছর তো প্ল্যানেটের স্টেট ঠিক থাকে না। সৃষ্টির আদি অনন্তকাল থেকে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীর দিন হতো অনেক তাড়াতাড়ি। যারা মোটামুটি একটু পদার্থবিদ্যা পড়েছেন তারা জানেন পৃথিবীর দিন হতো তাড়াতাড়ি, 8-8.5 ঘন্টায় দিন হতো। তো সেটা এখন বাড়তে বাড়তে স্টেটে এসছে। কেন বাড়ছে না বাড়ছে সেগুলো এখানে আলোচনার বিষয় নয়। পরিবর্তনই হচ্ছে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ম। এই মুহূর্তে যে কথা বলছি, না তো এই মুহূর্তটার কোনোদিন আসবে না এসেছে। প্রত্যেকটা মুহূর্ত নির্দিষ্ট। সেই জন্য যারা সবসময় কোনো কিছু স্ট্যাটিক চিন্তায় বিশ্বাস করে তাদের চিন্তার কিন্তু স্পিরিচুয়াল গাইডেন্স নেই। কোনো কিছু স্ট্যাটিক নয়। আমরা সবাই পরিবর্তনশীল, এবং মানে মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে সবাই পরিবর্তনশীল, আর স্পিরিচুয়ালি আমরা প্রত্যেকেই অমর, ছিলাম, আছি, থাকবো। তো কিন্তু মেটেরিয়ালি আমরা সবাই পরিবর্তনশীল। সেই কারণে সব কিছু যেহেতু পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের জন্য প্রত্যেকটা রোটেশনে রবি যেরকম, আমি অনেকবার বলেছি যে পৌষ মাসে এবং চৈত্র মাসে কোনো কাজ হয় না, কারণ এই দুটো সময় সে তার গুরুর ঘর দিয়ে যায়। তো রবি যখন গুরুর ঘর দিয়ে যায় তখন সে গুরুর থেকে জ্ঞান আরোহণ করে, সেই নলেজকে সে লাগানোর চেষ্টা করে সেই মুহূর্তের প্ল্যানেট পজিশনের সাপেক্ষে, যাতে সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকে। আপনি সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখবেন এত রকম আপগ্রেডেশন, গাছপালা, প্রচুর পরিমাণে ডিফরেস্টেশন হওয়ার পরেও এবং যথেচ্ছভাবে প্রকৃতির ডিস্ট্রাকশনের পরে, এবং প্রকৃতিকে যদি কোনোভাবে কেউ ক্ষতি করে থাকে সেটা একমাত্র মানুষই করেছে, অন্য কোনো প্রাণী করেনি। সে হতে পারে সে কারকতা অনুসারে মেটেরিয়াল ডেভেলপমেন্টের জন্য হোক বা যে কোনো কারণেই হোক, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী ঘরে এসিও বসায়নি, রাস্তাও বানায়নি, সে বাড়িও বানায়নি, সে তার মতন করে সেখানে বসবাস করেছে। তো মানুষ সেটা করেছে, তার সুফল কুফল দুটোই আছে। তো সেই কারণে এই যে পরিবর্তন হয় প্রত্যেক বছরে, চন্দ্রমাও পৃথিবী থেকে আস্তে 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 করে একটু করে দূরে চলে যায়। সেই দূরে যাওয়াটা এতটাই নগণ্য, কয়েক মিলিমিটার বা খুব সামান্য কয়েক সেন্টিমিটারে হবে, 1-2 সেন্টিমিটার। তো সেটা তো আর সঙ্গে সঙ্গে বোঝা যাবে না। তার মানেটা কি বোঝাচ্ছে, যে প্রত্যেকটা রোটেশনে এক জায়গায় আর থাকছে না কোনো কিছু, পরিবর্তন হতে বাধ্য। কোনো একটা প্ল্যানেট পজিশন কোনোদিন রেপ্লিকা হয় না, হয়নি, হবে না। একমাত্র ভগবানের জন্মের সময় রেপ্লিকা হয়, এছাড়া অন্য কোনো সময় রেপ্লিকা হতে পারে না। সেই জন্যই সেগুলোকে দিব্য মুহূর্ত বলা হয়।
ভগবানের জন্ম, জন্ম কর্ম দিব্য মম, সমস্ত কিছু দিব্য তার, আমাদের মতো মেটেরিয়াল নয় কিছু। তো সেই জন্য তিনি স্পেশাল, আমরা জেনারেল, কিন্তু জেনারেল হলেও তার গুণ আমাদের মধ্যে সামান্য আছে, সেই জন্য আমরা কিছুটা তার গুণাবলী, মানে কিছুটা মানে সেটা কয়েক হাজার লক্ষ কোটি ভাগের এক ভাগ তার গুণাবলী আমরা বহন করি, সেটা কাজে লাগাতে পারলে বেটার। এবার জুপিটার যখন রবির সাথে থাকে, রবি তার লার্নিংটা নেয়, তার ফলে জুপিটারের মেন কনসেন্ট্রেশন রবির দিকে চলে যায়। এটা পণ্ডিতদের মধ্যে একটা সেকশন অফ পণ্ডিতদের মত আছে যে তার ফলে বৃহস্পতি যখন কম্বাস্ট থাকে তখন সে তার যে মেটেরিয়াল ফলগুলো সোসাইটিতে দেয় সেক্ষেত্রে তার কিছুটা ঘাটতি লক্ষ্য করা যায়, সে দিতে পারে না, কারণ তার কাছে প্রধানকে রাজা, রাজা হচ্ছে বেস, তার কাছে পাওয়ার যখন চলে যাবে সেই পুরো পাওয়ারটাকে সে সোসাইটির মধ্যে প্রপারলি ডিস্ট্রিবিউট করতে পারবে। কিন্তু সে যদি ইন্ডিভিজুয়াল কাউকে করে সেটা কিন্তু সেইভাবে হবে না, সেই কারণে সে সোর্সকে দেওয়াচ্ছে, যেমন গাছের প্রতিটা পাতায় জল না দিয়ে গোড়ায় জল দেওয়া, পাতাতে এমনি জল চলে যাবে, ঠিক সেইভাবে কাজটা করে। তার ফলে মেইন কনসেন্ট্রেশন তার রবির দিকে চলে যায়। রবি আসার কতক্ষণ আগে? মোটামুটি 14 ডিগ্রি আগে থেকে, এবং রবি যাওয়ার পরেও মোটামুটি 12 ডিগ্রি সে তার কম্বাশন স্টেটে থাকে। আর একটা যেটা আধুনিক পণ্ডিতরা যেটা বলেন সেটা হচ্ছে কম্বাশন স্টেটে যেটা হয়, বৃহস্পতি নিজেও খুব হাই টেম্পারেচারের প্ল্যানেট, বৃহস্পতির ওপরের এখনো যে ওপরাংশটা সেটা ডিমের কুসুমের মতন থকথকে, এখনো জমে পারেনি, তো তার উপর দিয়ে লাভার স্রোত আছে পরিপূর্ণভাবে, আপনারা ছবি দেখলে বা তার ভিডিওস দেখলে বুঝতে পারবেন, এবং টেম্পারেচারও বেশ হাই বৃহস্পতির। তো সে যখন আরও রবির কাছাকাছি কালপুরুষের মধ্যে চলে আসে তখন তার মধ্যে এই যে ন্যাচারাল তার যে প্রবৃত্তি, অর্থাৎ সে যে ন্যাচারাল প্রবৃত্তিতে রয়েছে, ন্যাচারাল দেখুন টেম্পারেচারকে কি অর্থে বোঝানো হয়, টেম্পারেচারকে বোঝানো হয় তার অথরিটির সাথে, সেই জন্য রবির টেম্পারেচার বেশি। দেখবেন যে একটু অথরিটেটিভ পোস্টে থাকে অনেক সময় দেখবেন যে তার সাবঅর্ডিনেটরা সময় বলে না বাবা ম্যাডামের ঘরে বা স্যারের ঘরে, বা টিচারদের ক্ষেত্রে বলছি, বা কেউ যদি অফিসে চাকরি করে যে না বাবা ম্যানেজার বাবুর ঘরে যাব না, বকাবকি করতে পারে। বকাবকি করতে পারে মানে কি, তার মধ্যে একটা তেজ আছে জেনারেল, কারণ তাকে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ গুণটা বহন করতে হয়, নাহলে সে সেই অর্গানাইজেশনটা চালাতে পারবে না। সবাই যদি তার উপরে হাবি হয়ে যায়, সবাই তার থেকে যদি প্রিভিলেজ নিতে থাকে, তাহলে সিস্টেমটা নষ্ট হয়ে যাবে, সে হায়ারার্কি মেনটেন করতে পারবে না। সেই জন্য সে একটা মিনিমাম বাইরে একটা কঠিন খোলস সে মেনটেন করে, এটা সে করে। এই দিক থেকেই বৃহস্পতির মধ্যেও সেটা থাকে, যেটা আমি বললাম টিচার বা ম্যামদের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা একটুখানি এম্বারেসড হয় কথা বলতে গেলে, যে দিদিমণি বা মাস্টারমশাই যদি বকে দেন কোনোভাবে, তো সেই কারণে তার মধ্যে ন্যাচারাল টেম্পারেচার আছে। তো সে যখন আরও টেম্পারেচারের সাথে যুক্ত হয়, তার মধ্যে রাজস যে ক্ষমতাটা রয়েছে সেটা আরও বেড়ে যায় মানে রবির সাথে থাকাকালীন। তার দরুন কি হয়, তার যে ন্যাচারাল প্রবৃত্তি সেটার মধ্যে উগ্রতা আসে। বৃহস্পতি ন্যাচারালি আমি দেখেছি যখন বৃহস্পতি কম্বাস্ট থাকে সেই সময় দ্য ফ্লো অফ মানি বিকামস রেস্ট্রিক্টেড, কমিয়ে দেয়, কমিয়ে কিন্তু দেয় না অ্যাকচুয়ালি, সেটা সব সেকশনের কাছে পৌঁছায় না ঠিক করে। সম্পর্কের ক্ষেত্রে বেশ একটা স্ট্রিক্ট লোকাল স্ট্যান্ডার্ড প্রত্যেকে মেনটেন করে, কেউ একটা লেভেলের নিচে নেমে এসে ভাঙতে পারে না নিজেকে, এটা আমি জেনারেল আলোচনায় বলছি। বা নলেজ বা সেগুলোর যখন সার্কুলেশন হয় সেক্ষেত্রে কিছুটা গ্যাপ তৈরি হয়। মাস্টারমশাই বা দিদিমণি যেটা পড়াচ্ছেন অনেক সময় ছাত্রছাত্রীর কাছে সেটা অ্যাক্সেসিবল হয় না, বা ভাইস ভার্সা। ছাত্রছাত্রী প্রশ্ন করছে, সেটা মাস্টারমশাই সেই জায়গাটাকে হয়তো ঠিক করে বুঝতে পারছেন না, বা বুঝছেন তার উত্তরটা আমার ছাত্রছাত্রীরা বুঝতে পারছেন না।
অর্থাৎ একটা গ্যাপ তৈরি হয় এক্ষেত্রে। নলেজ বলুন, মানি বলুন, বৃহস্পতি রিলেশনের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ বৃহস্পতি কালপুরুষের পঞ্চম নবম ভাবের কারকতা বহন করে, এবং এই দুটো ভাবই অ্যাকচুয়ালি ভগবান এবং মাতা লক্ষ্মীর স্থান। এক্ষেত্রে জেনারেল তার মানে কি, এই জায়গাটার মানুষের এই পৃথিবীতে এক্সিস্ট করার জন্য, এই মৃত্যুলোকে এক্সিস্ট করার জন্য তার কিছু মেটেরিয়াল গুণ দরকার, সেই গুণটাকে এনহ্যান্স করে এই জায়গাগুলো, সেই এনহ্যান্সমেন্টের জায়গাগুলোকে সে লো করে। অনেক সময় দেখা যায় যদি একের বেশি সন্তান থাকে, তাহলে বড় সন্তানের ক্ষেত্রে তার শারীরিক বা তার প্রোগ্রেসের ক্ষেত্রে কিছুটা স্লোনেস আসে, তার বিহেভিয়ারাল অ্যাটিটিউডের মধ্যে কিছুটা অ্যাগ্রেশন আসে, নলেজ ভীষণ শ্রিঙ্ক করে যায় এক্ষেত্রে। অর্থাৎ নলেজ থাকে, কিন্তু নলেজকে অ্যাপ্লাই করবার জন্য যে ক্ষমতা আমাদের দরকার হয়, সেই ক্ষমতাটা এক্ষেত্রে সংকুচিত হয়। তার জন্য মিসকমিউনিকেশন তৈরি হয়, সোশ্যাল গ্যাপ তৈরি হয়, সেখান থেকে অ্যাঙ্গার আসে। এবং মঙ্গলও যেহেতু এই মুহূর্তে মানে আজকে পরশু দিন আর কি ও প্রবেশ করে যাবে সিংহের ঘরে 6 এবং 7 জাংচারে, এবং তারপরে 12 তারিখ রাত পর্যন্ত গণ্ডান থাকবে। তারপরে আস্তে আস্তে ও যখন বলি হতে থাকবে এবং আস্তে আস্তে কেতুর দিকে অগ্রসর হতে থাকবে, তখন বৃহস্পতির যে কম্বাসনের ফ্যাক্ট, আমি দেখবেন মঙ্গলের আলোচনায় আপনাদের ক্ষেত্রে বলেছি যে দ্য মান্থ অফ জুলাই একটু রেস্ট্রিক্টেড থাকা দরকার। মঙ্গল যে জুন মাসেই খুব নেগেটিভ ফল দিয়ে দেবে তা নয়, জুন মাসে সে জাস্ট কেতুর নক্ষত্রকে ত্যাগ করবে 30 তারিখ, শুক্রের নক্ষত্রে ঢুকবে। তার ফলে অলমোস্ট সে কেতুর থেকে অনেকটাই দূরে থাকবে, এবং 23শে জুলাই গিয়ে দুজনের এক জায়গায় মিটিং হবে, সেটা শুক্রের নক্ষত্রের একেবারে শেষ অংশে, এবং সেটা বৃশ্চিক রাশির নবাংশে। তার ফলে জুলাই মাসটা কিন্তু প্রত্যেককে নলেজ বলুন, বিহেভিয়ারাল অ্যাটিটিউড বলুন, এই সব ক্ষেত্রে করবে। গ্লোবাল ফেনোমেননে কি হবে, বৃহস্পতির কম্প্রিহেন্সিভ ইম্প্যাক্ট আছে। গ্লোবাল ফেনোমেননে মানুষের বুদ্ধিভ্রষ্ট হবে। যে সমস্ত ইম্পর্টেন্ট দেশ আছে তাদের ডিসিশন মেকিং এবিলিটির জায়গা কিন্তু নষ্ট হবে। ভারতবর্ষ কিন্তু কালগতভাবে একদম সেই সনাতন কাল থেকে কিন্তু নলেজের ভান্ডার। এক্ষেত্রে এত নলেজেবল মানুষ জন্মেছেন যারা লক্ষ বছর আগে দূরত্ব মেপে দিয়েছেন, তাহলে বুঝুন তারা গণিতশাস্ত্র বা পদার্থবিদ্যায়, রসায়নবিদ্যায় কতটা ইম্পর্টেন্ট, মানে কতটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। তারা সমস্ত হায়ার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন জানতেন। তো সেই হিসাবে তাদের একটা সুবিধে রয়েছে, আমাদের এইখানকার মান্ডেন আমাদের সুবিধে দিচ্ছে, কিন্তু সারা পৃথিবীর ক্ষেত্রে সেটা কিন্তু একভাবে ব্যাপ্ত হবে না। তার ফলে মানুষের চিন্তা ভাবনা, সেক্ষেত্রে তার ইমপ্লিকেশন, যে যত উপরের দিকে থাকে না, তার চিন্তা ভাবনার ক্ষেত্রে তত তাকে কোমল, সফট যেটাকে বলে, অনেক দূরদৃষ্টি সম্পন্ন, এবং সেটাকে অনেকটা পরিমাণে জনহিতকর স্বার্থে ব্যবহার করতে হয়। যে যত ওপরের, যত বড় দেশ, যত ক্ষমতাশালী, তাকে তত বেশি সহনশীল, এবং তত বেশি সহনশীল মানে দুর্বল নয়, সহনশীল মানে তার শক্তির ব্যবহার করলে অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে, এবং তাতে প্রচুর ইনোসেন্ট মানুষেরও কিন্তু ক্ষতি হতে পারে। ছোট ছোট বাচ্চা আছে, তাদের ক্ষতি হতে পারে। অনেক গবাদি পশু আছে যারা ইনোসেন্ট, তাদের ক্ষতি হতে পারে। সুতরাং অনেক কিছু ন্যাচারাল জিনিস তা নষ্ট হতে পারে। সেই জন্য তার ব্যবহারের ক্ষেত্রে ভীষণ পরিমাণে মানে তার এমন অ্যাডভাইজার দরকার যে তাকে ওই পথটাকে প্রপারলি চালনা করতে পারে। এটা কিন্তু ভীষণভাবে দরকার, না হলে মিসজাজড হবে। কিন্তু এ সময় এটা ঘটবে, এটা প্রেডিক্টেড ঘটবে এ সময়। তো প্রত্যেককে একটু সচেতন থাকা উচিত। মানে একসাথে অনেকগুলো ঘটছে, কম্বাস্ট হচ্ছে, রাউন্ড নক্ষত্রে যাচ্ছে, সে ট্রান্সফরমেশন চাইবে, সে ডিস্ট্রাকশনের মধ্যে দিয়ে ট্রান্সফরমেশন করে বেটার জিনিস খেয়ে আনবে। এই পুরো ফেজটাই চলবে অ্যাকচুয়ালি মিড অগস্ট অব্দি। তারপরে পরিস্থিতির মধ্যে একটা থেতানো ভাব আসবে, আবার এটা গিয়ে জাগ্রত হবে নভেম্বর মাসে, গন্ডগোলের সময় আছে।
সেটা যখন আলোচনা করব সেটা বলবো। কিন্তু মোটের ওপরে বুদ্ধিভ্রষ্ট হওয়ার মতন একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে, নলেজের প্রপার ইমপ্লিকেশন এ সময় হতে পারবে না। লাস্ট দুটো অংশ একটু বলে দেব। যেগুলো দামি মেটাল আছে সেই মেটাল কিন্তু এ সময় তার দামে ফ্লাকচুয়েশন হবে, এবং ফ্লাকচুয়েশন হয়ে সেটা কিন্তু একটু বৃদ্ধির দিকেই যোগ আছে। যারা শেয়ার বাজার নিয়ে আলোচনা করেন, আমার কোনো ধারণা নেই, আমি এটুকু শুধু বলতে পারি এ সময় খুব বড় রকম একটা মানে মানিটারি ফ্লাকচুয়েশন স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে সেটা দেখতে পাবেন সারা পৃথিবীতে, বিশেষত ওভার দ্য মান্থ অফ জুলাই অ্যান্ড হাফ অফ অগস্ট সেটা দেখা যাবে। আর 3 নম্বর যেটা হচ্ছে ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্থকোয়েকের যোগ আছে এ সময়, ঠিক আছে, এবং সেটা কিন্তু একটু মাইল্ড লেভেলের সুনামিরও যোগ আছে, যদিও সুনামির সময় নভেম্বরে আছে, এখন নয়। তবুও বললাম এই সময়টাই 3টে মেন যোগ কিন্তু দৃষ্ট হচ্ছে। আমি একটু লগ্ন ভিত্তিক বলে দিই। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা যেটা চেষ্টা করবেন, আপনাদের যদি কোনো নেইবার থাকে বা ধরুন সিবলিংস থাকে, তাদের সাথে প্রপারলি কমিউনিকেটেড হওয়া এবং কমিউনিকেশন করা, তাদের বিশেষত সিবলিংসের স্পাউসদের সাথেও কিন্তু কমিউনিকেশন ঠিক রাখা, কোনোভাবে এমন কোনো বিলো দ্য বেল্ট কথা বলা বা আচরণ না করা যেটা কিন্তু সম্পর্কটা নষ্ট করে। ইভেন আমি কাজিনদের ক্ষেত্রেও বলছি, শুধুমাত্র নিজের ভাই বোন নয়। তো যাই হোক, তার সাথে যেটা করবেন এ সময় কোঅর্ডিনেশন বা কমিউনিকেশন, আপনি যেখানে ব্যবসা করছেন, চাকরি করছেন বা ধরুন সেলফ এমপ্লয়েড মানুষের সাথে কমিউনিকেট করছেন, সেখানেও কিন্তু সেটাকে ইম্প্রোভাইজড করবার চেষ্টা করবেন। বেশ কিছু ট্রাভেলিংয়ের যোগ এ সময় দৃষ্ট হচ্ছে, কর্মসূত্রে আছে, কিন্তু অ্যাবর্টিভ ট্রাভেলিং হওয়ার কিন্তু প্রচুর যোগ আছে। তার ফলে যেখানেই কাজ করতে যাবেন তার একটা প্রপারলি রোড ম্যাপ বানিয়ে সেভাবে নিয়ে যাবেন, তাহলে বেটার ফল দেবে। যারা বিভিন্ন অন্য দেশে কাজ করতে চাইছেন, অন্য দেশে বা অন্য জায়গায়, তারা চেষ্টা করবেন এ সময় যেসব ভ্যাকসিনেশন কোনোভাবে যদি না দেওয়া হয়ে থাকে, সেখানে যদি মানে কম্পালসারি থাকে, তাহলে সেগুলো ডক্টরের সাথে প্রপার পরামর্শ করে সেগুলো দিয়ে নেওয়ার, তদুপরি তার ইম্প্যাক্টগুলো প্রপারলি জেনে নেবেন। আর লিভারের খুব যত্ন নেবেন যতটা সম্ভব, মানে সেসব ওষুধ দিলে আপনার শরীরে কোনো হয়তো এজ অনেক হয়েছে, সেটা দিলে কি ইমপ্লিকেশন হতে পারে সেগুলো। আর যাদের ক্ষেত্রে বোন ম্যারো বা সেই সংক্রান্ত বা থ্যালাসেমিয়া সংক্রান্ত কোনো সমস্যা, যেটা ক্যারিয়ারও হন না কেন, তারা কিন্তু এই ফেজটাতে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন যারা মানে পরিবারকে মেনটেন করেন, তাদের মধ্যে কিন্তু যদি একটু বেটার দশা থাকে, তাহলে পরিবারের ক্ষেত্রে প্রপার ইউনিফিকেশন শো করছে, কিন্তু স্পাউসের সাথে কিন্তু স্লাইটলি ইগো প্রবলেম হতে পারে, বিশেষত বয়স যদি 49-এর মধ্যে থাকে। আর দুজনে যদি কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকেন, তাহলে কিন্তু এই দূরত্বটা একটু বেশি মাত্রায়, মানসিক দূরত্বটা কিন্তু বেশি মাত্রায় বৃদ্ধি পেতে পারে। আর যদি এক জায়গায় থাকেন, তাহলে চেষ্টা করবেন কোনো একজন ব্যাপারটাকে গেট ডাউন করার, তাহলে আর কোনো জায়গা থেকে সমস্যা দেবে না। পরিবারের মধ্যে কিন্তু খুব ভালো ছন্দ থাকবে, সন্তানদের সাথেও সেই ছন্দকে মানে উপভোগ করতে পারবেন আর কি। তবে এই সময় যদি কোনো প্রপার্টি সেল পারচেস করেন বা যে কোনো রকম কোনো ইন্স্যুরেন্সের পেপার, কোনো মেডিক্লেমের পেপার, কোনো কাগজপত্র গুরুত্বপূর্ণ যে কোনো রকম, সেগুলো প্রপারলি পড়ে নেবেন, তার ক্লজগুলো। যদি না বোঝেন তাহলে কোনো টেকনিক্যাল মানুষ, কোনো লয়ারের পরামর্শ নেবেন, নিয়ে সেগুলো বুঝে করবেন, না হলে কিন্তু সেখান থেকে মিস ইন্টারপ্রিটেশন হতে পারে, বা আপনার কোনো ভুল হস্তাক্ষরের জন্য কিন্তু সেটা লং টার্মে এফেক্টিভ হতে পারে, আপনার ক্ষেত্রে ক্ষতি হতে পারে। 3 নম্বর, কমিউনিকেশন যখনই করবেন সেটা বুঝে করবেন,
কারণ তার জন্য কিন্তু হিউজ ফাইন্যান্সিয়াল লস হতে পারে এবং সাডেন ফাইন্যান্সিয়াল এক্সপেন্ডিচার মানে মানিটারি এক্সপেন্ডিচার কিন্তু আপনার হতে পারে, সে ব্যাপারেও সাবধান থাকবেন। কিডনির বিষয়ে সাবধান থাকবেন, প্রস্টেটের বিষয়ে সাবধান থাকবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন আপনার বুধও আপনার প্রবেশ করে যাবে 6 তারিখ পরশুদিন, তো যার ফলে আপনার যত পার্সোনালিটিগত চেঞ্জ আছে, ডেভেলপমেন্ট আছে, তার পজিটিভ ইমপ্লিকেশন আছে, সেগুলো কিন্তু ঘটানোর জন্য বেস্ট টাইম আছে। এবং সর্বোপরি সেই যে সমস্ত ইমপ্লিকেশনকে কর্মসূত্রে তথা পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। আপনি যদি কোনো পাবলিক রিলেশন অফিসার হিসাবে কাজ করেন, আপনি যদি কোনো কোম্পানি, কোনো অর্গানাইজেশনের মুখ হিসাবে কাজ করেন, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু এই সমস্ত পরিবর্তন অত্যন্ত ফলপ্রসূ হবে এবং আপনার অর্গানাইজেশনও লাভবান হবে। বাট মঙ্গল যেহেতু 3rd হাউসে রয়েছে, বুধের থেকে 3য় এবং বৃহস্পতি থেকেও 3য়, তার ফলে নিজের ঔদ্ধত্য বা অ্যারোগেন্সের উপরে কিন্তু কন্ট্রোল রাখবেন, বিশেষত জেদের উপরে কন্ট্রোল রাখবেন। বুধের কন্যা এবং মিথুন দুজনের ক্ষেত্রে আমি দেখেছি, যাদের ক্ষেত্রে জেদ থাকে তারা অসম্ভব জেদি হয়, ভাঙতে চায় না কিছুতে। খারাপ দশায় থাকলে তো ব্যাপারগুলো বদ্ধমূল হয়ে যায় ভীষণ। তো সেই জায়গা থেকে নিজেকে ইম্প্রোভাইজ করবার চেষ্টা করবেন। কাজের জায়গায় যত পারবেন কমিউনিকেটেড হয়ে বা কমিউনিকেশন করে কাজ করবেন, তাহলে দেখবেন ব্যাপারটা আপনার লং টার্মে আপনাকে অনেক বেটার ফল কিন্তু প্রোভাইড করছে। আরও একটা জায়গা বলে দেব, সেটা হচ্ছে সন্তান সন্ততিদের উচ্চশিক্ষা সংক্রান্ত যদি কোনো পরিকল্পনা করেন, সেটা প্রপার মানুষের সাথে বসে পরিকল্পনা করবেন। কারণ শুক্রের ঘরে রাহুরও দৃষ্টি আছে, সে শুক্র দ্বাদশে অবস্থান করবে, সুতরাং যেন কোনোভাবে মিসগাইডেড না হন। লিভার এবং প্যানক্রিয়াস থেকে যত্ন নেবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, প্রথম যেটা করবেন সেটা হচ্ছে যারা স্পিরিচুয়াল মানুষ আছেন তাদের ক্ষেত্রে আমি কিছু বলবো না, এটা মকরের ক্ষেত্রেও যখন যাব তখনই একই কথা বলবো, একটু অন্যরকম ভাবে। তো যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু যারা মনে করুন মাঝামাঝি জায়গায় রয়েছেন, মানেন না, বিশ্বাস অবিশ্বাসের একটা মাঝামাঝি জায়গায় রয়েছেন, বা যারা অ্যাথিস্ট রয়েছেন, অ্যাথিস্ট সম্পর্কে আমার কিছু বলার নেই সেটা, কিন্তু যারা মনে করুন মাঝামাঝি জায়গায় রয়েছেন তারা কিন্তু প্রপার ডিসিশন নিয়ে চলবেন। মানে মনে করুন যদি মানবেনই না, মনে করেন তাহলে মানবেনই না, কিন্তু মাঝামাঝি থাকা ইজ এ ভেরি ডেঞ্জারাস সাইন, হ্যাঁ, কোনো কিছুতে। তো আমি এর বেশি কিছু বলবো না, সিদ্ধান্ত নিতে চেষ্টা করবেন প্রপারলি, বিশেষত যেটা আপনার গুণ বা নেচার অনুসারে সিদ্ধান্ত, সেক্ষেত্রে যেন কোনো ভুলভ্রান্তি না ঘটে, নাহলে কিন্তু আপনি নিজের পাথ থেকে ভীষণভাবে ডিভিয়েটেড হয়ে যাবেন এই সময়। সেটা এক্সপেন্ডিচারের কারণে হতে পারে, সেটা হঠকারিতার জন্য হতে পারে, সেটা বিভিন্ন রকম ম্যাল ডিসিশনের জন্য হতে পারে, কারুর দ্বারা প্ররোচিত হয়ে হতে পারেন, বাই এনি মিনস, কিন্তু সেটা হওয়ার যথেষ্ট যোগ দৃষ্ট হচ্ছে। এটা নাম্বার 2 আমি বললাম। 3 নম্বর হচ্ছে ফ্যামিলির ক্ষেত্রেও কিন্তু সলিডারিটি মেনটেন করবার চেষ্টা করবেন, বিশেষত আপনি যদি পরিবারের ক্ষেত্রে মুখিয়া হন তাহলে কিন্তু সেটা অবশ্যই চেষ্টা করবেন আর কি। আর অর্থনৈতিক জায়গাকে কিন্তু সেফগার্ড দেওয়ার চেষ্টা করবেন, এটা কর্কটের জন্য সোললি বলছি, না হলে প্রচুর ভোগ্যপণ্য বা হঠাৎ করে ইমোশনের বেসে এমন কিছু পয়সা কড়ি খরচা করে দেবেন যেটা কিন্তু লং রানে আপনার ক্ষতি হবে। লাংসের যত্ন নেবেন, লিভারের যত্ন নেবেন, এবং যদি কিডনি সংক্রান্ত সমস্যা থাকে সেদিক থেকেও যত্ন নেবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, এই সময় কিন্তু আপনি বেটার কোনো কিছু শুরু করা, কোনো কমেন্সমেন্ট করার জন্য সব থেকে ভালো সময় আছে, কিন্তু খুব স্লো স্টার্ট করবেন, কনজারভেটিভ স্টার্ট। যেহেতু বৃহস্পতি কম্বাস্ট থাকবে, যেহেতু বুধ বকরি হবে, আপনার 2nd 11th হাউসের লর্ড আপনার 12th হাউসে বকরি হবে, 2 নম্বর শনি বকরি হবে, এবং মঙ্গল আপনার অ্যাসেন্ডেন্টে রয়েছে, সে 28শে জুলাই পর্যন্ত থাকবে, এবং তারপরেও সে কন্যা রাশিতে প্রবেশ করেও পরবর্তী প্রায় 20-22 দিন মতো
সে উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবে। সুতরাং আমি বলবো আপনি অগাস্টের মিড পর্যন্ত আপনি নতুন কিছু শুরু করতে পারেন, প্রপারলি কমিউনিকেশন করতে পারেন, কমিউনিকেটেড হতে পারেন, আপনার আপগ্রেডেশনও শো করছে, কিন্তু সব কিছু খুব স্লো করবেন, বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে কিন্তু ফাম্বল হবে, ম্যাল ডিসিশন হবে। রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে অবস্থান করছেন, যে কোনো কাজ সুপরিকল্পিত চিন্তাভাবনার মাধ্যমে করবার চেষ্টা করবেন, হঠকারিতা পরিত্যাজ্য, তাহলে কিন্তু 10টা কাজে 3টে ব্যাপক সফলতা দেবে, কিন্তু 6টাতে কিন্তু এতটাই ডিভিয়েশন করবে যে আপনি মেকআপ করতে পারবেন না। এবং প্রচুর পরিমাণে ধরুন নলেজ সেখানে কিন্তু খুব ক্রাঞ্চ করে দেবে, নলেজকে অ্যাপ্লিকেশন করতে পারবেন না সঠিক জায়গায়। পরে দেখবেন যে সেই জিনিসটা কার্যকরী হচ্ছে, কিন্তু তখন হচ্ছে না। পেরেন্টসের বিশেষত পিতার স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু নজর রাখবার চেষ্টা করবেন যতটা, বিশেষত বয়স যদি 67 বছর বয়সের বেশি হয়। নিজের শরীরের ক্ষেত্রে গলা থেকে আপার চেস্ট, ডান দিকের লাং অংশ, লিভারের অংশ, স্প্লিনের অংশকে নজর রাখার চেষ্টা করবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় নিজের কাজের জায়গায় আপনি কিন্তু যথেষ্ট বলিয়ান হতে পারবেন যদি দশাগত একটু পজিটিভ আপনাকে সাপোর্ট দেয়, বয়সজনিত কারণে যে দশার যে নর্মাল সেগমেন্ট আছে সেই অনুসারে। বাট যদি নেগেটিভ দশায় থাকেন তাহলে কিন্তু কিছুটা উল্টো ফলই দেবে আপনাকে। বা ধরুন রাহুর সাথে শুক্র আছে, রাহুর সাথে রবি আছে, বা রাহুর সাথে বুধ আছে, তাহলে কিন্তু এই সময় উল্টো ফল দেবে, প্রচুর পয়সা আপনার থেকে টেনে বার করে নেবে, এবং যেটা কিন্তু একদম যাকে বলা যায় বেসলেস এক্সপেন্ডিচারের দিকে আপনাকে কিন্তু মুভ করানোর চেষ্টা করবে। তো সেদিক থেকে একটু সাবধান থাকবার চেষ্টা করবেন। আর কথাবার্তার ক্ষেত্রে শালীনতা, সভ্যতা এগুলো যতটা আপনি পেয়েছেন সেটার পূর্ণ ব্যবহার এ সময় করবার চেষ্টা করবেন। কোনোভাবে যেন শালীনতায় কোনো অভাব না ঘটে, তাহলে কিন্তু সমস্যা তৈরি করে দেবে। বিশেষত আপনি যদি এমপ্লয়ি হন কোথাও, সে যেরকম জায়গায় হোক না কেন, আপনার উপরে কিন্তু খারাপ দশা থাকলে এবং আপনি যদি কথাবার্তার মধ্যে উদ্ধত্ত, অহমিকা, অ্যারোগেন্স যদি বেশি থাকে, তাহলে কিন্তু ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। খারাপ জায়গায় থাকলে চাকরিও চলে যেতে পারে। ধৈর্যশীল হওয়ার চেষ্টা করবেন। বিশেষত বুধের যে বকরি ফেজটা রয়েছে, বৃহস্পতির দ্বিতীয় অবস্থান হয়ে বকরি থাকবে, বৃহস্পতি থেকে 3 নম্বর নক্ষত্রে থাকবে, তো চেষ্টা করবেন সেই ফেজটাতে নিজের স্বাস্থ্য, শরীর এবং পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখা, আর লোয়ার অ্যাবডোমেনের দিকে যথেষ্ট পরিমাণে নজর দেওয়া। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন যারা নিজের যদি স্টুডেন্ট হন, হায়ার এডুকেশনের ক্ষেত্রেও হন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় আছে। বাট মাথায় রাখবেন 5th হাউসে রাহু আছে, সেই রাহুর দৃষ্টি বৃহস্পতির ওপরে আছে, রাহু নক্ষত্রে বৃহস্পতি আছে, এবং রাহু বৃহস্পতির নক্ষত্রে আছে। এক্ষেত্রে একটা নাক্ষত্রিক ইন্টারচেঞ্জ কিন্তু রয়েছে। তো যার ফলে আপনি যখনই কোনো ইনস্টিটিউশন, এডুকেশনাল কোনো ধরুন অর্গানাইজেশন, সেগুলো বাজবেন, বা ধরুন আপনি রিসার্চ করতে চাইছেন, তো কোনো একজন প্রফেসরের আন্ডারে করতে হবে, তাদের মধ্যে যেন প্রপারলি কমিউনিকেশন বা মেলবন্ধনটা অনেক বেশি দৃঢ় হয় এবং অনেক বেশি সুসংগঠিত হয়। না হলে কিন্তু একদম শুরুর দিকে যেটাকে আমরা বলি না নিপ ইন দ্য বাড, সেটা কিন্তু হওয়ার প্রবণতা বা টেন্ডেন্সি প্রচুর আছে। সন্তানদের উচ্চশিক্ষার জায়গায়ও কিন্তু খুব বেটার আছে, কিন্তু বারবার বলছি এডুকেশনের জায়গায় প্রপার খোঁজ খবর নিয়ে তারপরে অ্যাডভান্স করবেন, তাহলে সেটা অনেক বেটার ফল আপনাকে প্রোভাইড করবে। প্রচুর ট্রাভেলিং হবে, সেটা কর্মসূত্রে হতে পারে, ফ্যামিলি সূত্রে হতে পারে, কিন্তু সেই ট্রাভেল থেকে পরিপূর্ণ সুখ আপনি পাবেন না। ট্রাভেল হবে, লোককে বলতে পারবেন যে প্রচুর ঘুরেছি, কিন্তু সেটা
খুব একটা সুখদায়ী হবে না, অর্থাৎ ইন্টারনাল অন্তত মেটেরিয়াল কিছু সুখও তো রয়েছে, সেই জায়গাটাও কিন্তু আপনাকে পরিপূর্ণ দেবে না, বরঞ্চ যাওয়ার পরে দেখবেন বেশ কিছু বিড়ম্বনার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, বা আপনার বাজেটকে এক্সিড করে যাচ্ছে, বা ধরুন আপনি যে হোটেল কল্পনা করে গেছেন সেই পরিমাণের জায়গা বা অ্যাকোমোডেশন আপনি পাচ্ছেন না। অর্থাৎ আপনার ডিজায়ার এবং আপনি যেটা অ্যাচিভড সেই দুটোর মধ্যে একটা মৌলিক পার্থক্য কিন্তু থেকে যাবে। এক্সপেন্ডিচারও কিন্তু হাই শো করছে এ সময়, কিন্তু সেটা ভোগ্যপণ্য বা সেই সংক্রান্ত জায়গাকে কনসলিডেট করবার জন্যই আপনি কিন্তু মূলত সেই কাজটা করবার চেষ্টা করবেন। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যারা ইমুভেবল প্রপার্টি বা এই সংক্রান্ত কোনো কাজকর্মে কেনা বা চেষ্টা করছেন, তারা আরেকটু পরে করবেন, অন্তত অগাস্টের এন্ডের দিকে, তাহলে সেটা আরও বেটার ফল আপনাকে প্রোভাইড করবে। শরীরের ক্ষেত্রে বোথ দ্য কিডনিস, যাদের ক্ষেত্রে অলরেডি সমস্যা রয়েছে চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং তার সাথে প্যানক্রিয়াস, মেল ফিমেল বোথ, এবং গল ব্লাডার, এই তিনটে অংশের কিন্তু যথেষ্ট নজর দেবেন আর কি। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন আপনি যদি লং টার্মে এ সময়, লং টার্ম মানে অ্যাটলিস্ট 5 ইয়ার্স যদি ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ সময় এটি রয়েছে সব দিক থেকে। কিন্তু শর্ট টার্ম করবেন না। আর সেই ফিল্ডে যিনি জ্ঞানী মানুষ আছেন, অভিজ্ঞ আছেন, তার সাথে পরামর্শ করে সেই সংক্রান্ত, তবে চেষ্টা করবেন কোনো এনার্জি সেক্টরে বিনিয়োগ করতে বা কোনো কোর ফাইন্যান্সিয়াল সেক্টরে বিনিয়োগ করতে, সেটা আপনার ক্ষেত্রে অনেকটা ভালো ফল প্রদান করবে। আপনি এ সময় প্রচুর ভ্রমণের সুযোগ পাবেন, কিন্তু বারবার বলছি আপনার ভ্রমণ কিন্তু একদমই ডিজায়ারেবল জায়গায় আপনাকে ফল দেবে না। মানে যাদের জন্মসূত্রে ভীষণভাবে ইনক্লিনেশন আছে ভ্রমণের ক্ষেত্রে, একমাত্র সেই মুষ্টিমেয় মানুষ সেই ফল পাবে। সন্তানকে নিয়ে কিন্তু একটু বেশি রকম চিন্তার মধ্যে সময় থাকবেন, এবং গৃহ সংক্রান্ত জায়গায় রিনোভেশন, বা আপনি কোনো নতুন সংস্থায় ঢুকেছেন, সেখানে আপনার রেসপন্সিবিলিটি বা পদমর্যাদা বৃদ্ধি, পদমর্যাদার থেকেও দায়িত্ব বৃদ্ধির যোগ বেশি দৃষ্ট হচ্ছে, এবং সেক্ষেত্রে পরিবারের প্রতি যে সময় প্রদান করবার যে রেসিডুয়াল টাইম আছে, সেটা কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন না প্রপারলি। তার ফলে পরিবারের সাথে আপনার কিন্তু একটা সাময়িক দূরত্ব তৈরি হবে 2 মাসের জন্য। চেষ্টা করবেন যতটা সম্ভব ব্যালেন্স মেনটেন করে কাজ করতে পারেন সেটা। শরীরের ক্ষেত্রে একদম স্প্লিন লিভারের যত্ন নেবেন, আর যাদের ধরুন কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে, কোলন ম্যানাসে সমস্যা রয়েছে, তারা চিকিৎসকের পরামর্শ নেবেন। ডিহাইড্রেশন থেকে সাবধান থাকবেন এ সময়। ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, কোনো প্রফেশনে যারা রয়েছেন, তারা সেই ফিল্ডের প্রতি চূড়ান্ত অ্যাকাউন্টেবল থাকবেন এ সময়। মানে কারুর যদি ধরুন ভুলে যাওয়ার প্রবণতা থাকে, ঠিক সময় কাজ মনে না আসে, তারা প্রপারলি ডায়েরি মেনটেন করবেন। কোনো তথ্য যেন কোনোভাবে ভুলচুকের মাধ্যমে সেই কাজটা হলো না, বা সেখান থেকে আপনি ডিভিয়েট করে গেলেন, তাহলে কিন্তু ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। খারাপ দশায় থাকলে কিন্তু সেটা অনেক বেশি রকম কনসিকুয়েন্স পে করতে পারে। আপনি যদি অনলাইন কোনো এই সময় ডিল করেন কোনো কিছু, বা ধরুন ওয়ার্ক ফ্রম হোম কাজ করছেন, তাহলে চেষ্টা করবেন অথরিটির সাথে কিন্তু প্রপারলি কমিউনিকেশন রাখার, বা কোনো রকম যদি ডিসক্রিপেন্সি বুঝতে পারেন যে সেটা হচ্ছে আপনার তরফ থেকে বা কোনো জায়গা থেকে, সেটা অথরিটিকে প্রপারলি জানানো, না হলে কিন্তু ভীষণ রকম মিসকমিউনিকেশন তৈরি হবে, সে ব্যাপারেও সচেতন থাকবেন। নাম্বার 3 হচ্ছে স্পাউসের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সামান্য রকম একটু চাপানুতর বা একটু ইমোশনাল সেটব্যাকের মধ্যে দিয়ে সময় যেতে পারে। যদি দশা খারাপ থাকে বা ছকের যদি বিবাহ বা আপনার প্রণয় সংক্রান্ত জায়গায় যদি দুর্বলতা থাকে, তাহলে কিন্তু এই যে ডিভিয়েশনটা, সেটা কিন্তু বেশ খানিকটা বেড়ে অনেকটা গ্যাপ তৈরি করতে পারে। 2 মাস সময় একেবারে কম নয়।
তো সেটাকে একটু নজর দেবেন, কৌশলে স্ট্র্যাটেজিক হওয়ার চেষ্টা করবেন। পরিবারের মধ্যেও চেষ্টা করবেন সলিডারিটি এবং পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি যতটা সম্ভব মেনটেন করা যায় সেটা করার, এবং কেউ ভুল করলেও একটা এক্সটেন্ট পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন। আপনার ক্ষেত্রেও লিভার এবং নার্ভাস সিস্টেম, বিশেষত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে কিন্তু নজর দেবেন। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এখানে একটু বেশি বলে দেব আপনাদের, কারণ এই জায়গায় মকর এবং কুম্ভ সম্পর্কে একটু বেশি বলার আছে। প্রথম তো বলি, হেলথের দিকে ভীষণ রকম নজর দেবেন। যারা খারাপ দশায় রয়েছেন, বা ধরুন যারা চন্দ্রের দশায় রয়েছেন, শুক্রের দশায় রয়েছেন, বুধের দশায় রয়েছেন, বা নেগেটিভ দশায় রয়েছেন, তারা কিন্তু বেশি রকম নজর দেবেন। বা যাদের শনি বা বৃহস্পতি দুটোর মধ্যে যে কোনো একটা কোনো জলকারক ঘরে রয়েছে, তারাও কিন্তু শরীরের প্রতি ভীষণ নজর দেবেন। এ সময় শরীরে কিন্তু র্যাপিড এরোশন হতে পারে। বয়স যদি মোটামুটি 48+ হয়, তাহলে কিন্তু একটু বেশি নজর দেবেন। এরকম নয় যে 48 পেরিয়ে গেলে নজর দিতেই হয়, সেই জন্য বলছি না। হাতের যদি ওপরের অংশে চলে আসে, তাহলে বেশি নজর দিতে হবে যে সেই পামে স্যাটার্নের বলবত্তা কতটা আছে, বা স্যাটার্ন কতটা ইম্প্যাক্ট তৈরি করতে পারছে, সেই অনুসারে ফল দেবে। কিন্তু আমি মোটের উপরে বলছি, শরীরের প্রতি ভীষণ নজর দেবেন, না হলে কোনো ক্রনিক সমস্যা সৃষ্টি হতে পারে, এবং সেটা কিন্তু নির্বিঘ্নে সৃষ্টি হতে পারে, খুব নিঃশব্দে সৃষ্টি হতে পারে, এবং সেটা উইকনেসেস অফ ভেনাস, জুপিটার এবং রাহু, এই তিনজনের জন্য হবে। তো যাই হোক, সেটা খুব টেকনিক্যাল পোর্শন, আমি বলে দিলাম। অনেক মানুষ আছেন যারা শোনেন, তারা তার মতন করে সচেতনতা নেবেন। নাম্বার 2 হচ্ছে, চেষ্টা করবেন নিজেদের যে রিলেশনগুলো আছে, যেগুলো কোর লেভেলের রিলেশন, সেগুলোর বাস্তবিকতাকে উপলব্ধি করা। অর্থাৎ সেটা কতটা পর্যন্ত আপনার ক্ষেত্রে বা আপনার আধ্যাত্মিক প্রগতির জন্য কতটা পজিটিভ। যদি সেটা মনে করেন যে কম হচ্ছে, তাহলে সেটাকে খুব ট্যাক্টফুলি মেনটেন করবেন। কারণ মনে রাখবেন, না হলে কিন্তু একটা জীবনের পরে সমস্যা তৈরি করবে। আমি কিন্তু বারবার বললাম যে আপনি যে দশাগুলোর কথা বললাম, 3টে দশার ক্ষেত্রেই, চন্দ্র, শুক্র এবং বুধ, এই 3টে দশার ক্ষেত্রেই, এবং বয়স বলেছি 48+, তাদের ক্ষেত্রে কিন্তু শেষের দিকের দশার দুর্বলতা আরো বেশি প্রগাঢ় হবে। তাদের ক্ষেত্রে জায়গাটা কিন্তু খুব নেগেটিভলি ইম্প্যাক্টেড হবে এই সময় থেকে। এই সময় একটা হবে, আবার শনি যখন রেবতী নক্ষত্রে যাবে, সেই সময়ও কিন্তু হেলথের এরোশনকে এই সময় বৃদ্ধি করবে। এবং আমাকে অনেক লোক প্রশ্ন করে যে আমার কুম্ভ রাশি আছে, মেষ রাশি আছে, বা মীন রাশি আছে, 7.5 আছে। দেখুন, 7.5 একটা বড় পজিটিভ হচ্ছে, মানুষ যদি স্যাক্রেড লাইফ লিড করতে পারে, তাহলে কিন্তু 7.5 ইম্প্যাক্ট অলমোস্ট হয় না বললেই চলে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মানুষ যত মেটেরিয়াল চিন্তা করবে বা মেটেরিয়াল ইমপ্লিকেশন তার যত বেশি হবে, তত 7.5 ইম্প্যাক্টেড হবে। এই জন্য মুনি ঋষি যারা হয়, তাদের ক্ষেত্রে ওসব 7.5, ওসব ঢাইয়ার কোনো এফেক্ট হয় না। ঢাইয়ার এফেক্ট এমনিতেও এটা বিরাট কিছু হয়। 80% ছকে সেটা মানুষ বোঝেনি না সেটা আদৌ হচ্ছে কিনা। 20% ছকে ইমপ্লিকেশন আছে, কিন্তু সেটাও যারা খুব স্পিরিচুয়াল তাদের ক্ষেত্রে দেয় না। আমি এতগুলো কথা অন্যান্য লগ্নের থেকে এর ক্ষেত্রে বলছি, এবং কুম্ভের ক্ষেত্রেও বলবো। তার কারণ হচ্ছে তার প্রয়োজনীয়তা রয়েছে। আর নাম্বার 3 হচ্ছে, যেখানেই কাজ করছেন সেখানে প্রপারলি অ্যাকাউন্টেবল থাকবেন। বিশেষত আপনি যদি কোনো কোর ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করেন, ব্যাংকিং সেক্টরে কাজ করেন, অন্যের পয়সা নিয়ে ডিল করতে হয় এরকম কোনো সেকশনে কাজ করেন, তাহলে কিন্তু বেশি সাবধানতা অবলম্বন করবেন। এটা কন্যার ক্ষেত্রেও প্রযোজ্য। যদি মিস করে গিয়ে থাকি তাহলে দুঃখিত, বলে দিলাম এখানে। আর 4 নম্বর হচ্ছে, নিজের এবং নিজের পরিমণ্ডল, তার সাথে সাদুর্য রেখে নিজের ব্যক্তিত্বকে বিকাশের চেষ্টা করবেন এ সময়। কোনোভাবে যাতে অ্যারোগেন্স, কোনো রকম যদি ফ্লাকচুয়েশন অফ মাইন্ড যদি খুব দেখেন,
ভালো কথা শুনলেন, সেখানে খারাপ কথার প্রভাব বেশি রকমভাবে পড়তে শুরু করেছে এবং সেটা থেকে বেরোতে পারছেন না, তাহলে কিন্তু সেগুলোর প্রতি প্রপার নজর দেওয়ার চেষ্টা করবেন, না হলে ডিভিয়েশন হবে। ডান দিকের কিডনি, প্রস্টেট, ইউরিনারি ব্লাডার আর ইউরিন ইনফেকশন, এটা থেকে কিন্তু সাবধান থাকার চেষ্টা করবে। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন জুপিটার আপনার 5th হাউস দিয়ে গোচর করছে এবং রাহুর নক্ষত্রে, রাহু আপনার অ্যাসেন্ডেন্টে বসে আছে। তো আমি সিংহের ক্ষেত্রেও বলছিলাম যে রাহু কেতুর আপনি অ্যাক্সেসের মধ্যে রয়েছেন। রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে থাকলে যেটা হয়, মানুষ বহু ক্ষেত্রে সোনাকে পিতল ভেবে সেটাকে ডিসকার্ড করে এবং কিছুদিন পরে সে যখন বোঝে সেটা সোনা, তখন দেখা যায় সেটা অন্য কারুর বিলঙ্গিংয়ে চলে গেছে, সেটা আর সে ফিরে পায় না। তো এই ব্যাপারটারই রাহু কেতু ডিসেপশনের কারকতা, মানে মেন ডিসেপশনের কারকই হচ্ছে রাহু কেতু। বা পিতলকে সোনা বলে চালিয়ে দেবে বা সোনাকে পিতল বলে চালিয়ে দেবে, যেটাতে আপনার ক্ষতি হবে সেই পথটা সে নেবে। সেরকমভাবে ওরা মানে এইভাবেই অভ্যস্ত, মানুষকে ট্র্যাপ করে। তো সে থেকে সাবধান থাকবেন। নিজের সন্তানদের উচ্চশিক্ষার বিষয়ে সচেতন থাকবেন। সবসময় সন্তান যেটা বলছে সেটাকেই বেদবাক্য মনে করে সেদিকেই আপনি করে যাচ্ছেন কাজ। আপনি যদি, আমি খুব একটু খারাপ সেন্সে বলছি, কেউ ব্যক্তিগত স্তরে নেবেন না, আপনি যদি প্রপারলি মেটেরিয়ালি এডুকেটেড নাও হন, তাহলে চেষ্টা করবেন কোনো মাস্টারমশাই বা কোনো দিদিমণির সাথে কথা বলি আপনার সন্তানের যে স্টেটাস, যেটা সে এক্সপ্রেস করছে আপনার কাছে, সেটার অ্যাকচুয়াল জায়গাটা জেনে নেওয়া, যে সে ঠিক বলছে না ভুল বলছে। এই সময় কিন্তু ভুল বলার প্রবণতা আছে। আমি সন্তানকে নেগেটিভ বলবো না, কিন্তু সেও এই আবেশের মধ্যে এসে সে কিন্তু কিছু ফলসিফিকেশনের দিকে চলে যেতে পারে। সেই ব্যাপারটা একটু সচেতন থেকে এগোবেন। এবং সন্তানের উচ্চশিক্ষার যোগ ভালো আছে যদি আপনি প্রপারলি সেটাকে কমিউনিকেটেড করে দিতে পারেন, তাহলে কিন্তু ভীষণই ভালো যোগ এ সময় রয়েছে। আর ঠিক উল্টোও আছে, যদি না হয় তাহলে কিন্তু মিসগাইডেড হয়ে যাওয়ারও প্রবণতা রয়েছে। আপনি যদি কারোর সাথে প্রেম প্রণয় জাতীয় সম্পর্কে যুক্ত থাকেন, তাহলে এই সময় আপনি চেষ্টা করবেন যে ট্রাস্টটা যাতে মেনটেন করতে পারেন, আপনার দিক থেকেও সেদিক থেকেও। না হলে কিন্তু দুদিক থেকেই একটা চূড়ান্ত ডিসব্যালেন্সের স্টেট তৈরি হবে এবং সেটা ভবিষ্যৎ জীবনে, বারবার মনে রাখবেন, বড় গ্রহের এফেক্ট কিন্তু লং রানে দেয়। বৃহস্পতির ইম্প্যাক্ট আমি দেখেছি 11 থেকে 16 বছর পর্যন্ত দেয়। তো সেটাকে মেনটেন করবেন, কারণ এই নক্ষত্রে বৃহস্পতি আবার আসবে, সেটা হচ্ছে প্রায় 11 বছর 10 মাস পরে। তো বুঝতেই পারছেন সেটা একটা লং ডিস্টেন্স, লাইফের অনেকগুলো পর্ব বেরিয়ে যাবে ততক্ষণে। তো চেষ্টা করবেন সেটাকে যাতে প্রপারলি ইউটিলাইজ করা যায় সর্বত্র ক্ষেত্রে। ভোগ্যপণ্যের কেনার ক্ষেত্রে প্রাচুর্য, মানে সেক্ষেত্রে আপনার অনেক বেশি ইনক্লিনেশন হবে। এডুকেশনের ক্ষেত্রেও খুব বেটার, যারা বিভিন্ন রিসার্চ রিলেটেড কাজ করছেন, বিভিন্ন স্পেস বা বিভিন্ন সেলেস্টেরিয়াল ফিজিক্সের উপরে কাজ করছেন, তাদের জন্য বেটার আছে। যারা মাইক্রোবায়োলজি বা এই সমস্ত ফিল্ডে রিসার্চ করছেন তাদের জন্য ভালো আছে। যারা বিভিন্ন বায়োকেমিক্যাল সেক্টরে কাজ করছেন তাদের জন্য খুব ভালো আছে। যারা পেডোলজি সেক্টরে কাজ করছেন, মৃত্তিকা তত্ত্ব বা মাটির নিচে বিভিন্ন রকম খনিজ পদার্থ সেটা কতটা কার্যকরী, তাদের ক্ষেত্রেও খুব ভালো যোগ রয়েছে। ব্লাড প্রেশার, হাইপার টেনশন দুটো থেকে সাবধান, বা তেমন হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন পজিটিভ যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে কাজের জায়গা। কাজের জায়গায় কিন্তু আপনার একটা নিউ বিগিনিং বা নিউ স্টার্ট এ সময় হওয়ার কিন্তু যোগ আছে। এবং আমি বলবো না যে একদম একটা রেভলিউশনারি গ্রোথ আপনাকে দিয়ে দেবে এ সময়, কিন্তু মধ্যেখানের যে 2-2.5 মাসের যে একটা ব্যাড প্যাচ গেছে সেটা কিন্তু আপনাকে অনেকটা এই সময় অ্যামেলিওরেট করতে সাহায্য করবে।
তবে আমি আপনাকে বলবো যে মিড জুলাই থেকে 10th অগস্ট অব্দি এই যে সময়টা আছে 26-27 দিন, এই সময়টা বুধ যে কদিন বকরি থাকবে সেই স্টেটটাতে আপনি যেখানেই কাজ করবেন, চাকরি ব্যবসা যাই করুন না কেন, সেক্ষেত্রে আপনি নিজেকে, নিজের ব্যক্তিত্ব বলুন, কাজের পরিবেশ বলুন, তার সাথে প্রপারলি মিশে কাজ করবার চেষ্টা করবেন। না হলে কিন্তু একটু ডিসঅর্ডার মেন্টালি হয়তো ওখানে হলো না, কিন্তু নিজের মনের মধ্যে সেটা কিন্তু তৈরি করবে। মনে রাখবেন আদ্রা নক্ষত্র, আমি প্রথমেই বলেছি আদ্রা নক্ষত্র কিন্তু মস্তিষ্ক নির্দেশক, এবং মস্তিষ্ক মানে মন দ্বারা চালিত মস্তিষ্ক, সেটা সোল দ্বারা নয়। তার ফলে মনের মধ্যে প্রচুর রকম, রাহু কনস্ট্যান্ট পরিবর্তনকে সূচিত করে, কনস্ট্যান্ট। এই আপনি একটা চিন্তা করবেন, পরক্ষণে আরেকটা চিন্তায় আপনি চলে যাবেন। তো এই দুটো চিন্তার মধ্যে যদি বিস্তর পার্থক্য থাকে এবং আপনার ছক যদি সেদিকে ইনক্লাইন থাকে, তাহলে কিন্তু কিছু অ্যাব্রাপ্ট ডিসিশন বা এমন কিছু ডিসিশন যেটা লং রানে আপনার জন্য পজিটিভ নরম হতে পারে। কোনো একটা চাকরি ইন্টারভিউ দিলেন, ফট করে এক্সিস্টিংটা ছেড়ে দিলেন, এটা করবেন না, ওটা একদম কনফার্ম করে তারপরে এটা ছাড়বেন। সে আপনি যত ভালো দশায় থাকুন না কেন, রাহু কিন্তু ভীষণ ইনসিকিউরিটি এবং মানে স্টেবিলিটি লেস স্টেট তৈরি করে। বাড়ির ক্ষেত্রে রিনোভেশন বা সেই বাড়ি সংক্রান্ত জায়গায় কিন্তু ব্যয় সূচিত করছে। অবশ্যই সেই ব্যয়টা মেটেরিয়ালি পজিটিভ, দেখতে সুন্দর লাগবে, বা কোনোভাবে কোনো রুম এনহ্যান্সমেন্ট হলো, বা রিনোভেশন করলেন, বা সুন্দর কোনো হোম ডেকর কিছু নিয়ে আসলেন, সেগুলোর জন্য বেটার আছে। বাড়ির কার্টেন চেঞ্জ করলেন সেরকম, বা যদি ছকে খুব স্ট্রেংথ থাকে তাহলে সেটা আরও বেশি রকম, কিন্তু এক্সপেন্ডিচার বাড়বে। ভেহিকেলের প্রতিও কিন্তু এই সময় যোগ দৃষ্ট হচ্ছে, বিশেষত জুলাই মাসের 3rd উইকের পর থেকে। তো যদি মনে করেন সেটা প্রয়োজন আছে কিনবেন, রাহু কিন্তু অনেক সময় অপ্রয়োজনীয় জিনিসও কিনিয়ে দেয়, মানে এক্সপেন্ডিচার করিয়ে দেয়। তো সেই ব্যাপারে সাবধান থাকবেন। লেগ লেন্থ বরাবর যত্ন নেবেন যতটা নেওয়া যেতে পারে, লিভারের যত্ন নেবেন, কোলনের যত্ন নেবেন, এবং লোয়ার অ্যাবডোমেনের যত্ন নেবেন।